সালাম আলাইকুম, আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? ওয়ালাইকুম আসসালাম। জি স্যার, শুনতে জি পাচ্ছি। স্যার। আসসালামু আলাইকুম স্যার। জি আসসালামু স্যার। স্যার। আসসালামু আলাইকুম স্যার। আচ্ছা, আপনাদের গ্রুপস ফাইনাল হয়ে গিয়েছে। আমাদের 6টা গ্রুপ আমরা পেয়েছি। হুম, সবাই তো নিজেদের গ্রুপ মেম্বার, গ্রুপ লিডারের জানেন কে কার আছে। এমনি নাম হিসেবে 6টা নাম আসছে: টিম হাইওয়ে, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, ইয়েলো লাইট, জেব্রা ক্রসিং, সাবওয়ে, আর লাস্টের তার নাম মনে হচ্ছে স্পিড ব্রেকার। তো আপনারা 6টা গ্রুপে তাদের টার্ম প্রজেক্ট কমপ্লিট করবেন, ঠিক আছে? আমরা আমাদের পড়ায় ব্যাক করি। আমাদের পড়ায় আমরা অলরেডি অনেক পিছিয়ে আছি। আজকে আমরা অনেকখানি কভার করার চেষ্টা করব। তো আগের দিন আমরা ডিসকাস করেছিলাম যে ট্রান্সপোর্ট ইন্ডাস্ট্রিতে মডার্ন ট্রেন্ড কোনগুলা, এবং আসলে 3টা বেসিক অবজেক্টিভকে অ্যাচিভ করার জন্য এই ট্রেন্ড গুলো আমি দেখছিলাম। হচ্ছে যে আপনার ডিমান্ড কমানো, নাম্বার অফ ট্রিপকে কন্ট্রোল করা, এটা হচ্ছে প্রথমটা। কারণ ডিমান্ড যদি সবসময় স্কাই হাই থাকে তাহলে আসলে আপনি অনেক কিছু করেই কুলাতে পারবেন না, যেহেতু ডিমান্ড বেশি। এজন্য ডিমান্ডটাকে কমাতে হবে। তারপরে আরেকটা ছিল হচ্ছে আপনার বাইসাইকেল, তারপরে পাবলিক ট্রানজিট, তারপরে ওয়াকিং, এইসব যে মোডগুলো আছে এই মোডগুলোকে জনপ্রিয় করা বা এগুলা ব্যবহার করতে মানুষকে এনকারেজ করা। আর 3 নম্বরটা ছিল হচ্ছে পিক পিরিয়ড যেটা আছে সেটাকে ডিস্ট্রিবিউট করা, যাতে একই রাস্তা এক এক মানুষ এক এক সময় ব্যবহার করে, সবাই যাতে একই সময় ব্যবহার না করে, ঠিক আছে? এই 3টা মেইন উদ্দেশ্য ছিল। এটার বেসিসে আমরা অনেকগুলা প্ল্যানিং পলিসি লেভেলের, অনেকগুলো আইটিএস লেভেলের, অনেকগুলো ইনফ্রাস্ট্রাকচার লেভেলের আমরা অ্যাপ্লিকেশন দেখেছিলাম, ঠিক আছে? তো এগুলা জাস্ট একটা ওভারভিউ। আপনারা যখন নিজেরা প্রজেক্টের জন্য ট্রাফিক জ্যাম কিভাবে কন্ট্রোল করা যেতে পারে ঢাকা শহরে, আমাদের প্রবলেম তো স্পেসিফিক ঢাকা শহরের রেসপেক্টে আমরা বলতে চাচ্ছি, তখন আপনারা এর বাইরে কি করা যেতে পারে সেটার উপর কিন্তু অনেকখানি আপনাদেরকে এমফাসিস দিতে হবে, ঠিক আছে? এজন্য আপনাদেরকে কিছু এক্সট্রা পড়াশোনা করতে হবে। ওপেন এন্ডেড কিন্তু। আমি ক্লাসে লেকচারের কিছু পার্ট আছে, সেই পার্টগুলা কি আপনারা ঘুরিয়ে ফিরিয়ে দিলেন তাহলে কিন্তু সেটা এনাফ না, ঠিক আছে? আপনাদেরকে দেখতে হবে, আপনাদেরকে পড়তে হবে, জানতে হবে যে বিশ্বের তো আরো অনেক দেশ আছে যেগুলো এরকম হাইলি কনজেস্টেড ছিল, পপুলেশনের ডেন্সিটি ভালো ছিল, বেশি ছিল, অল্প জায়গায় অনেক মানুষ বাস করে। তারপর তারা কিভাবে সেই সমস্যাগুলো সমাধান করেছে, সিঙ্গাপুর কিভাবে সমাধান করেছে, অথবা উন্নত দেশেও এখন অনেক বিজি সিটি আছে যেগুলোকে মেগা সিটি বলা হয়, তারা কিভাবে অপারেট করছে, তাদেরও কি রাস্তায় ট্রাফিক জ্যাম হয় নাকি। পাবলিক ট্রানজিট তো অনেক দেশই আছে, এমনকি আমাদের যে মেট্রো রেল করা হচ্ছে এটাই কি অ্যাকচুয়াল সমাধান? পাবলিক ট্রানজিট তো আপনার আমেরিকার শিকাগোতে আছে, তারপর ওয়াশিংটন ডিসিতে আছে, নিউ ইয়র্ক সিটিতে আছে। হ্যাঁ, তো ওইসব দেশে কি তারপরও জাম হয় কি হয় না, কিভাবে পুরা জিনিসটা স্মুথলি রান করে, ঠিক আছে? এরকম অনেক কিছু নিয়ে আপনাদেরকে ডিসকাস করতে হবে। আপনারা কেস স্টাডি করতে পারেন, বিশ্বের বিভিন্ন দেশ নিয়ে কেস স্টাডি করতে পারেন, তারা কি কি অ্যাপ্লাই করে কেমন ধরনের সফলতা পেয়েছে, এবং বাংলাদেশের কি অবস্থা, বাংলাদেশে এগুলো অ্যাপ্লাই করা যাবে কিনা, অ্যাপ্লাই করার প্রতিবন্ধকতা কি, ঠিক আছে? এগুলা নিয়ে কিন্তু মানে একটা জিনিসটা সহজ ইন সেন্স যে এটা এমন একটা জিনিস যে সব মানুষ এটা সম্পর্কে কমেন্ট করতে পারে, তাই না? কিন্তু এটাকে আপনি এখন ট্রাফিক ইঞ্জিনিয়ারিং পড়া শুরু করছেন, আপনি অনেক জিনিস জানবেন, বোঝা শুরু করবেন এটা এবং এর পরের যে কোর্সটা আছে 451 453, তো ওইটার সাথে মিলিয়ে রেখে, ওটা তো আপনারা এখনই সব শিখে ফেলতে পারতেছেন না, আপনাদের তো এটার প্রেজেন্টেশন মনে হয় মিড মিড টার্মের মধ্যেই, তাই না? 2টা মিড পরীক্ষার মাঝামাঝিতেই আপনাদের প্রেজেন্টেশন, তো এটা অনেক ক্ষেত্রে আপনাদের জন্য কি ওপেন ওপেন এন্ডেড, ঠিক আছে? আপনাদের কমন সেন্স, আপনাদের লিটারেচার সার্চ, এগুলোর উপর আপনাদের পারফরমেন্স কিন্তু অনেকখানি ডিপেন্ড করবে।
অথবা আপনাদের থট প্রসেস। আপনারা অনেকেই হচ্ছে ঢাকা শহরে অনেক সময় জামে বসেছিলেন, তখন আপনাদের মাথায় চিন্তা আসতে পারে যে আচ্ছা এরকম করলে কেমন হতে পারতো। হ্যাঁ, সো যেহেতু আপনারা ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট, আপনারা কোনো কিছুকে লজিক্যালি ডিডাক্ট করতে পারেন, তো সেই হিসেবে কিভাবে ফাংশন করে আমরা ট্রাফিক জ্যামকে কন্ট্রোল করতে পারি, ঠিক আছে, সেটা। আচ্ছা, তো আমাদের আজকে আমরা শুরু করব হচ্ছে অবজেক্টিভ অফ ট্রাফিক ইঞ্জিনিয়ারিং। সো ট্রাফিক এটা দিয়ে আমরা শুরু করছি ট্রাফিকটাকে কন্ট্রোল করার জন্য অ্যাকচুয়ালি। সো এর অবজেক্টিভ সম্পর্কে বলেছে টু ওভারঅল ইমপ্রুভ roadway capacity, ensure safety, since both vehicle to vehicle and vehicle to pedestrian conflicts reduce roadway capacity and causes accident risk. Overall objective is to minimize these conflicts so as to make the most economic use of the existing roadway facilities. লাস্টের লাইনটা যেটা বোঝাতে চেয়েছে যে যে কোনো ধরনের অ্যাক্সিডেন্ট হইলে অথবা কনফ্লিক্ট হইলে তখন কিছুটা আপনার বটলনেকের মতো সৃষ্টি হয়। এটা, এবং এটার কারণে সামনে আরো অ্যাক্সিডেন্ট হতে পারে, ঠিক আছে। তো আমাদের গোল হবে যে কোনো ধরনের কনফ্লিক্টকে কমানো, ঠিক আছে। কনফ্লিক্টকে কমালে কি হবে, আমার যে ফ্যাসিলিটি গুলো আছে সেগুলো হচ্ছে ম্যাক্সিমাম ইউটিলাইজেশন হবে, ঠিক আছে। একই রাস্তা থেকে আমি ম্যাক্সিমাম ইউটিলাইজেশন, ম্যাক্সিমাম বেনিফিট কিভাবে হতে পারি সেটার চেষ্টা করা। আচ্ছা, ট্রাফিক ইঞ্জিন ইনক্লুডস কি কি এর মধ্যে পড়তে পারে? স্টাডিজ অ্যান্ড অ্যানালাইসিস অফ ট্রাফিক ক্যারেক্টারিস্টিক্স অ্যান্ড ফ্লো প্যারামিটার্স। আমাদের ট্রাফিকের ক্যারেক্টারিস্টিক্স, ফ্লো প্যারামিটার যেগুলো আমরা শিখবো সামনে, সেগুলার স্টাডি অ্যানালাইসিস, তারপরে জিওমেট্রিক ডিজাইন। ট্রাফিক ইঞ্জিনিয়ারিং এর মধ্যে যেটা পড়ে সেটা আসলে মেইনলি ইমপ্রুভমেন্ট বেসিসে, যে অলরেডি একটা রাস্তা বানানো হয়ে গিয়েছে, এখন একটা প্রবলেম আপনার আইডেন্টিফাই হয়েছে, মেবি এটার কোন একটা কারণে অ্যাক্সিডেন্ট বেশি হচ্ছে অথবা অন্য কোনো ধরনের প্রবলেম দেখা দিয়েছে। হ্যাঁ, তো এখন আপনি কিভাবে এটা ইমপ্রুভ করতে পারেন, ঠিক আছে। আর বেসিক যে জিওমেট্রিক ডিজাইন সেটা কি, সেটা হচ্ছে মেইনলি অনেকটা প্ল্যানিং লেভেল থেকে আসে, যে আমার পয়েন্ট এ থেকে পয়েন্ট বি তে কানেক্টিভিটি দেওয়া লাগতেছে, আমার রোডওয়ে নেটওয়ার্কটা কিরকম হবে, সেটা কিন্তু আমরা প্ল্যানিং লেভেল থেকে আপনার জিওমেট্রিক ডিজাইনটা আসে। আর যদি ইমপ্রুভমেন্টের জন্য হয় তাই সেটা ট্রাফিক ইঞ্জিনিয়ারিং এর স্টাডির মাধ্যমে আপনি ডিসকাস করতে পারবেন। প্ল্যানিং অফ রেগুলেটরি মেজার্স, আপনি যদি কোনো সিগন্যাল দিতে চান অথবা অন্য কোনো ধরনের রেগুলেটরি মেজার্স দিতে চান, পলিসি ইমপ্লাই করতে চান, সেগুলো ট্রাফিক ইঞ্জিনিয়ারিং এর আন্ডারে পড়বে। ডিজাইন অ্যান্ড অ্যাপ্লিকেশন অফ কন্ট্রোল ডিভাইসেস, সো কন্ট্রোল ডিভাইস বলতে এই সিগন্যালের কথাই বললাম। ফাংশনাল প্ল্যানিং অফ দ্য রোড নেটওয়ার্ক, ওভারঅল ভিউ থেকে আপনাকে বুঝতে হবে যে কিভাবে আপনার পুরো রোড নেটওয়ার্কটা এফিশিয়েন্টলি আপনার ফাংশন করবে। Why traffic engineering is so essential nowadays? এখানে অনেকগুলো কারণ আছে, সবগুলো কারণে আপনাদের আসলে কম বেশি জানা। হ্যাঁ, এগুলো মানে নতুন কিছু না। কারণ এক নম্বর কারণ কি বলছে, ইনক্রিজ আরবানাইজেশন প্রসেস, ইনক্রিজ ট্রাফিক ডিমান্ড, phenomenal growth in traffic especially within the urban areas, difficulties in expanding roadway facilities within built up areas। তাই না, আমাদের ঢাকা শহর ফিক্সড মোটামুটি, তাই না, ঢাকা শহর মোটামুটি ফিক্সড, এখানে আপনার ইচ্ছা করলে আপনি আরো নতুন অনেক রাস্তা বিল্ড আপ করতে পারবেন না। যা আছে সেটাকে কিভাবে ইউজ করা যায়, নতুন কোন ফ্যাসিলিটি প্রোভাইড করা যায় সেগুলা। কন্ডিশন বিকাম ক্রনিক ইন এভরিওয়্যার, আমাদের ঢাকা শহর তো অন্যতম টপ, কিন্তু যদি শুধু যে ঢাকাতেই আপনার এরকম জাম লাগে তা কিন্তু না, বিশ্বের অনেক বড় বড় শহরেও জাম লাগে। ঠিক আছে, ইনক্রিজড এয়ার পলিউশন, ঠিক আছে, এই ট্রাফিকের কারণে এয়ার পলিউশন কিন্তু আপনার এফেক্টেড হচ্ছে, ঠিক আছে। আপনার যেসব গাড়ির ফিটনেস নাই সেসব গাড়ির কারণে প্রচুর পরিমাণে এয়ার পলিউটেড হচ্ছে। ইনক্রিজ অ্যাক্সিডেন্ট নাম্বারস, এটা দুইভাবে চিন্তা করতে পারেন। একটা হচ্ছে যে যদি ঢাকা শহরের কথা চিন্তা করেন সেক্ষেত্রে অ্যাক্সিডেন্ট নাম্বার কনফ্লিক্ট বাড়লেও আপনার কিন্তু ফ্যাটাল অ্যাক্সিডেন্ট কম হবে, ঠিক আছে, ফ্যাটাল অ্যাক্সিডেন্ট কম হবে যেহেতু আপনাদের স্পিড কম। রোড নেটওয়ার্ক বিকাম লার্জার, therefore there is a need to maximize the utilization of the existing facilities by better traffic management and control measures. So traffic engineering এর গোলই হচ্ছে ওখানে কি, বেটার ট্রাফিক ম্যানেজমেন্ট করতে হবে এবং আমাকে ইনোভেটিভ অথবা অ্যাপ্রোপ্রিয়েট কন্ট্রোল মেজার্স ইউজ করতে হবে, ঠিক আছে, ডিসিপ্লিন ওয়েতে ট্রাফিককে আমাকে মুভ করাতে হবে। এগুলোই হচ্ছে ট্রাফিক ইঞ্জিনিয়ারের কাজ। সো কজেস অফ কনজেশন, কি কি কারণে আপনার কনজেশন হতে পারে?
For better management of road network, the traffic engineers must know the common causes of congestion and accident. এখানে আলাদা আলাদা ফ্যাক্টর হিসেবে আইডেন্টিফাই করা হয়েছে। প্রথমে হচ্ছে জিওমেট্রিক অথবা এক্সটার্নাল ফ্যাক্টরস। হ্যাঁ, এক্সটার্নালের মধ্যে জিওমেট্রিক ফ্যাক্টরস গুলো নিয়ে বলতেছে। যে রোড ইন্টারসেকশন আপনার একটা রিজন হতে পারে, কারণ কি রোড ইন্টারসেকশনে আপনার দুই ডিরেকশনে একই সাথে যেতে পারে না। ইস্ট ওয়েস্ট চলাচল করলে নর্থ সাউথ বন্ধ থাকে, নর্থ সাউথ চলাচল করলে ইস্ট ওয়েস্ট বন্ধ থাকে। আবার ট্রাফিকের রাইট টার্ন মুভমেন্ট, লেফট টার্ন মুভমেন্টের উপর বেস করে কিন্তু আপনার সিগন্যালের ফেজ আরো বাড়তে পারে। ঠিক আছে, সো রোড ইন্টারসেকশন হচ্ছে জিওমেট্রিক ফ্যাক্টর যেখানে হচ্ছে ট্রাফিক জ্যাম ক্রিয়েট করতে পারে। ঠিক আছে, রেলওয়ে ক্রসিং একই রকম। ন্যারো রোড, ব্রিজ, কালভার্ট। ন্যারো রোড মানে ক্যাপাসিটি কমে যাচ্ছে, লেনের সংখ্যা কমে যাচ্ছে, সো সেখানে জ্যাম হতে পারে। ইনকনসিস্টেন্ট রোডওয়ে উইথ, কোথাও বেশি হয় কোথাও কম হয়, কোথাও 3 লেন আছে আবার একটু সামনে গিয়ে 2 লেন হয়ে গেল, আবার 4 লেন করে ফেললো। সো যেসব জায়গায় কম লেন আছে ওই জায়গায় একটা বটলনেক হিসেবে কাজ করবে। পুয়ার টার্নিং রেডিয়াস, ঘুরতে একবারে ঘুরতে পারে না, এক টার্নে ঘুরতে পারে না। আপনার ব্যাকে এসে গাড়ি কিছুটা এগিয়ে আবার ব্যাকে এসে আবার ঘোরা লাগে, সেসব ক্ষেত্রে আপনার অ্যাডিশনাল ফাংশনাল লাগতেছে, সো সেখানে জ্যাম হতে পারে। সাইড ফ্রিকশন, সাইড ফ্রিকশন বলতে কি বোঝায়? সাইড ফ্রিকশন বলতে বোঝায় যে রাস্তার ক্যাপাসিটি আছে কিন্তু রাস্তার পাশে হচ্ছে ফুটপাত হকারেরা বসে আছে, তারা রাস্তার অনেকখানি দখল করে ফেলছে অথবা পার্ক করে ফেলছে। ঠিক আছে, স্ক্যাটার্ড পার্কিং, নন মোটর অ্যাক্টিভিটিস অ্যালং দ্য রোড। ঠিক আছে, পার্কিং করে রাখছে, এইসব কারণে হচ্ছে রাস্তার ক্যাপাসিটি কমে যায়, জাম জাম হতে পারে। ফ্রিকোয়েন্ট সাইড রোড এন্ট্রিজ, কিছুক্ষণ পর পর হচ্ছে আপনার সাইড রোড এন্ট্রি আছে, তাহলে সেখান থেকে কোনো একটা গাড়ি ঢুকলে আপনার মেজর রাস্তায় যারা যাতায়াত করছে তাদেরকে স্পিড কন্ট্রোল করতে হয়, স্লো করতে হয়, এসব কারণে জ্যাম হতে পারে। বাস স্টপ, পার্কিং নিয়ার জাংশনস, বাসের স্টপের কারণে। তারপরে বাসদের মধ্যে যে কম্পিটিশন হয়, একটা বাস রেখেছে সেই কোম্পানির বাস বা অন্য কোম্পানির বাস যাত্রী পাওয়ার জন্য এমন ভাবে পার্ক করে রাখে যাতে ওই বাসটা প্রথম বাসটা যেতে না পারে, সে যাত্রী নিয়ে সে আবার তার আগে যাবে যাতে পরের স্টপে যাত্রীদেরকে সে ধরতে পারে। ঠিক আছে, তাদের মধ্যে যে প্রতিযোগিতাটা হয়, তো এইসব কারণে। আবার এগুলো যদি ইন্টারসেকশনে কাজ হয় তাহলেও আবার জ্যাম হবে। ঠিক আছে, রোড সাইড কাট, আনফিনিশ রিপেয়ার অফ রোড সাইড পেভমেন্ট। রাস্তায় তো আমাদের প্রায় বিভিন্ন কারণে আইদার এটার নাম কি, ওয়াসার পাইপ অথবা ওয়েস্ট ম্যাটেরিয়ালের পাইপ, এইসবের কারণে যে আপনার কাটাকাটি করা হয়, তারপরে নতুন করে আপনার ওই লাইন গুলা বসানো হয়, তো এটার কারণে হচ্ছে আপনার কনজেশন হতে পারে। পুয়ার রোডওয়ে এনভায়রনমেন্ট, এটার মধ্যে কি, পুয়ার রোড ডিসিপ্লিন, যদি ডিসিপ্লিন না থাকে, সবাই আগে যেতে চায়, অনেক জায়গায় তো আসলে সিগন্যাল থাকে না, সিগন্যাল থাকলেও মানে না, ট্রাফিক পুলিশকে থাকতে হয়। দেখা গেল একটা ইন্টারসেকশন ট্রাফিক পুলিশ নাই, সবাই নিজের ইচ্ছা মতো আগে যেতে চাচ্ছে এবং কেউ কাউকে জায়গা দিচ্ছে না। ঠিক আছে, এবং ডিমান্ড বেশি বা তখন হচ্ছে আপনার পিক আওয়ার, সো গাড়িগুলোর সংখ্যা বেশি, তো এরকম প্রায় দেখা যায় যে ইন্টারসেকশনের মধ্যে সবাই আটকে বসে আছে। অন্যকে বা সুযোগ দেওয়ার চিন্তাটা মানুষের মাথায় নাই ডিমান্ডের প্রেসারে। আনকন্ট্রোল পেডেস্ট্রিয়ান ক্রসিং, এটাও তো অনেকেই ফেস করবেন যে অনেক সময় পেডেস্ট্রিয়ানরা হঠাৎ করে সামনে চলে আসে, হঠাৎ করে সামনে চলে আসে। অথবা আগের একদিন বলেছিলাম যে সিগন্যাল যখন রেড আসে আপনি তখন এটা সামনে দিয়ে পারাপার করেন, এটা আপনার রাইট, কিন্তু যখন সিগন্যালটা অনেকক্ষণ পরে ছাড়লো, গাড়িগুলো অনেক জোরে জোরে যাচ্ছে, তখন আপনি যদি ওই রাস্তাটা ক্রস করতে চান সেটা পেডেস্ট্রিয়ানের দোষ। পুয়ার রোড সার্ফেস কন্ডিশন, রোড সার্ফেসের কন্ডিশন যদি খারাপ হয়, অনেক ভাঙাচোরা থাকে, সেই ক্ষেত্রে হচ্ছে কন্ডিশন হতে পারবে, তখন মানুষকে আস্তে আস্তে চালাতে হবে, সো স্পিড কমে যাবে। স্পিড ব্রেকার, স্পিড ব্রেকার আসলে স্পিডকে ব্রেক করার জন্য দেওয়া হচ্ছে, এটা সেফটির জন্য দরকার থাকতে পারে, কিন্তু অহেতুক যদি স্পিড ব্রেকার ডিজাইন করা হয় তাহলে দেখা যেতে পারে যে আপনার ফাংশনালিটি কমে যেতে পারে। পুয়ার সাইড ডিস্টেন্স, সাইড ডিস্টেন্স মানে সামনে কতটুকু দেখা যাচ্ছে, ডিজাইন যদি অ্যাপ্রোপ্রিয়েট ওয়েতে না হয় সেক্ষেত্রে অ্যাক্সিডেন্টও হতে পারে, কনজেশন হতে পারে। পুয়ার লাইটিং, পুয়ার ড্রেনেজ ফ্যাসিলিটি, সবগুলোই হচ্ছে আমার কনজেশন ক্রিয়েট করতে পারে, তাই না? ড্রেনেজ ফ্যাসিলিটি যদি পুয়ার হয় তাহলে আমরা ঢাকা শহরে কি হয় দেখেছি, একটু বৃষ্টি হলেই এই সবগুলো রাস্তায় হচ্ছে নদী হয়ে যায়। তো তখন গাড়ির প্রচুর সমস্যা হয়, গাড়ির মেকানিক্যাল ফেলিয়ার হয় এবং কি বলে যাতায়াত করা খুবই ডিফিকাল্ট হয়ে যায়। তারপরে ইন্টারনাল ফ্যাক্টরস, এর মধ্যে আছে হেটেরোজেনাস ট্রাফিক স্ট্রিম, তো এটা তো অনেকখানি কন্ট্রোল করা গিয়েছে যে আপনার এখন রিক্সাগুলো সাধারণত ভিতরের রাস্তা দিয়ে চলে, হ্যাঁ, মেইন রাস্তায় রিক্সা খুব কম ক্ষেত্রেই চলে,
সো এই হেটেরোজিনাস ট্রাফিক স্ট্রিমের কারণে সমস্যা হয় যে আপনার সবগুলোর স্পিড তো এক লেভেলের না, তাই না? তারপরে রিক্সাগুলোর হচ্ছে আপনার সেফটি ফিচারটাও একটু মানে ভালনারেবল। হাই ভলিউম অফ ট্রাফিক, ডিমান্ড অনেক বেশি, এটা আসলে মেইন কারণ, সবগুলোর মেইন কারণ হচ্ছে হাই ভলিউম অফ ট্রাফিক। ঠিক আছে, সবচেয়ে বেশি হচ্ছে আমার কনজেশনের রিজন হচ্ছে আমার ডিমান্ড ক্যাপাসিটির চেয়ে অনেক বেশি। ডিমান্ড যদি অনেক কম থাকতো সেক্ষেত্রে অন্যগুলোকে আপনি ডিসিপ্লিন করে আপনি অ্যাক্সিডেন্ট সংখ্যা এগুলো কমাইতে পারতেন, কনফ্লিক্ট এগুলো কমাইতে পারতেন। ঠিক আছে, কিন্তু ভলিউম অফ ট্রাফিক সবচেয়ে বেশি হওয়ার কারণে দেখা যাচ্ছে যে আপনার কনজেশনে ব্যাপক আকার ধারণ করছে। এরপরে হচ্ছে সেফটি প্রবলেমস। সেফটি প্রবলেম কোথায় কোথায় অ্যারাইজ করতে পারে? সেফটি মানে কি? সেফটি মানে আপনি যে কোনো ধরনের আপনার অ্যাক্সিডেন্ট, কনফ্লিক্ট, ক্র্যাশ এগুলাকে কিভাবে আপনি অ্যাভয়েড করতে পারেন। ঠিক আছে, এগুলো কোথায় হতে পারে? এই কনফ্লিক্ট গুলো হতে পারে ইন্টারসেকশনে যে কনফ্লিক্ট গুলো হয় সেগুলো অনেক ক্ষেত্রেই আপনার রাইট অ্যাঙ্গেল হতে পারে। ঠিক আছে, দুইটা গাড়ি যাচ্ছে, তারা হচ্ছে রাইট অ্যাঙ্গেল একজন আরেকজনকে আঘাত করতে পারে। অ্যাক্সিডেন্ট যদি হয়, ক্র্যাশ যদি হয়, যদি একটা ছবি দেখি এগুলো সম্পর্কে, অ্যাক্সিডেন্ট কিরকম কি 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 টাইপের হতে পারে সেটা আমরা সামনের কোনো এক ক্লাসে পড়বো। ঠিক আছে, তো এরকম যদি আমার একটা ইন্টারসেকশন থাকে, ঠিক আছে, যদি কোনো কারণে একটা গাড়ি আপনার সিগন্যাল ফলো করতে ব্যর্থ হয়, এইদিকে গাড়িটা যাচ্ছে আবার এই দিক থেকে ধাক্কা দিয়ে দিল, এই গাড়িটার দিকে ধাক্কা দিয়ে দিল। ঠিক আছে, এরকম রাইট অ্যাঙ্গেল কলিশন এটাকে বলা হয়। 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কলিশন হচ্ছে না, এই জন্য বলা হয় কি রাইট অ্যাঙ্গেল কলিশন। ঠিক আছে, অ্যালং অন সাইড অন স্ট্রিট পার্কিং, পার্কিং এর ক্ষেত্রে অনেক অ্যাক্সিডেন্ট হতে পারে। ঠিক আছে, মানুষজন এরকম বরাবর রাস্তায় এখানে গাড়ি পার্ক করেছে, ড্রাইভার এদিকে এদিক থেকে বেরোতে যাচ্ছে, এই পাশের গাড়িটা এই পাশের লেন দিয়ে একটা গাড়ি জোরে চলে গেল। ঠিক আছে, অ্যাক্সিডেন্ট হতে পারে। ঠিক আছে, অন্যভাবেও আপনার হতে পারে। ঠিক আছে, আচ্ছা, তারপরে হচ্ছে ওয়াই পেডিস্ট্রিয়ান অ্যাক্টিভিটিস আর হাই, যেখানে অনেক মানুষ চলাচল করে, যেমন আপনাদের ইউএস ইউনিভার্সিটির সামনে যখন ক্লাসের যে ইন্টারনেট টাইম গুলো সেখানে দেখা যায় যে প্রচুর স্টুডেন্ট হাঁটাচলা করে। তো ওইসব জায়গায় যদি আপনার ড্রাইভাররা ঠিক মতো না চায়, হ্যাঁ, তখন আপনার অ্যাক্সিডেন্ট হতে পারে। ব্লাইন্ড স্পট, ব্লাইন্ড স্পট মানে যে জায়গাটা দেখা যায় না। ঠিক আছে, ব্লাইন্ড স্পট মানে যে জায়গাটা দেখা যায় না। বেন্ড, বাঁকে, স্পোর্টস উইথ পোর সাইড ডিস্টেন্স, লাইটিং ফ্যাসিলিটিস এটসেট্রা। ঠিক আছে, আবার গাড়িরও ব্লাইন্ড স্পট থাকে, ট্রাকের ব্লাইন্ড স্পট থাকে। ট্রাক যারা চালায় তারা ড্রাইভাররা তাদের গাড়ির পাশের একটা অংশে দেখতে পারে না ঠিক মতো। হুম, দেখতে পারে না ঠিক মতো। এরকম যদি একটা লম্বা ট্রাক হয়ে থাকে, ড্রাইভার যদি আপনার এদিকে বসে থাকে, হ্যাঁ, তাহলে তার যে লুকিং গ্লাস আছে ওগুলা দিয়ে একটা জায়গায় ঠিক মতো দেখতে পারে না। ঠিক আছে, হুম, আচ্ছা, তারপরে আরো কি কি কারণে সেফটি প্রবলেম অ্যারাইজ করতে পারে? ওই আগের গুলো এবার ঘুরে ফিরে আসতেছে, যে রোড সারফেস কন্ডিশন খারাপ থাকলে অ্যাক্সিডেন্ট হইতে পারে, সেফটি প্রবলেম হইতে পারে, জিওমেট্রি ডিজাইনের সমস্যা থাকলে, হ্যাঁ, পুয়ার ট্রাফিক অপারেটিং কন্ডিশন থাকলে, ট্রাফিক কন্ট্রোল ডিভাইসের ল্যাকিং থাকলে, ড্রাইভারের ভুলে হতে পারে, মেকানিক্যাল ফল্ট, ব্রেক ফেলের কারণে হতে পারে। এখন আমরা ট্রাফিক ইঞ্জিনিয়ার হিসেবে কি কি টুল ইউজ করতে পারি, যেগুলো ইউজ করে আমরা কনজেশনকে কন্ট্রোল করতে পারি, অথবা সেফটি যে প্রবলেম গুলো অ্যারাইজ হচ্ছে সেগুলোকে মোটামুটি আপনার সমস্যার সমাধান করতে পারি। ঠিক আছে, ফিজিক্যাল মেজারের মধ্যে কি কি থাকতে পারে? আমরা যদি ভেহিকুলার মুভমেন্টকে কন্ট্রোল করতে চাই, আমরা কি ইউজ করতে পারি? রোড সিগন্যাল, রোড সাইন, মার্কিং। এগুলো তো আপনার রাস্তায় যারা চলাচল করেন তারা সবাই দেখেন, রাস্তায় সিগন্যাল আছে, লাল বাতি, সবুজ বাতি, হলুদ বাতি, সাইন আছে যে ডানে মোড়, বামে মোড়, এত স্পিডের বেশি চলাচল করা যাবে না, মার্কিং থাকে। এবার রোডের ডিভাইডার দেওয়া যেতে পারে, ডিভাইডার, চ্যানেলাইজেশন, আইল্যান্ড। রাস্তার মাঝখানে অনেক সময় দেখা যায় যে আপনি বামে মোড় নেবেন, তো মাঝখানে একটা চ্যানেলাইজড আইল্যান্ড করে দেওয়া থাকে, যে যারা বামে যাবে তারা এই বাম দিক থেকে চলে যাবে। ঠিক আছে, এক্সক্লুসিভ টার্নিং লেন, ফ্লেয়ারিং অর ওয়াইডেনিং অফ ইন্টারসেকশন। এটা কাকে বলা হয়? ছবি আমরা সামনে দেখবো। জাস্ট বলি যে একটা ইন্টারসেকশন আছে, তো নর্মালি ধরেন এটা হচ্ছে 2 লেনের রাস্তা, কিন্তু এখানে যেহেতু ডানে বামে মুভমেন্ট করার দরকার পড়ে,
এই জায়গায় আপনার ইন্টারসেকশনের এই জায়গাটাকে কিছুটা ফ্লেয়ার বা হোয়াইট করে দেওয়া হয়, এবং যারা বামে যাবে ঠিক আছে তাদেরকে এদিক থেকে বামে যাওয়ার সুযোগ করে দেওয়া হয়। ঠিক আছে, সুযোগ করে দেওয়া হয়, অর্থাৎ কিছুটা জায়গা জুড়ে আপনার একটা লেনের সংখ্যা বাড়ায় দেওয়া হয়, ফ্লেয়ারিং এন্ড ওয়াইডেনিং অফ ইন্টারসেকশন। ঠিক আছে, স্লিপ রোড, বাস লে বাই বাস থামার জন্য যেটা, স্পিড ব্রেকার, সেগ্রিগেটেড বাস লেন, গ্রেড সেপারেশন। তো বিভিন্ন ওয়েতে আমরা ভেহিকেলের মুভমেন্টকে কন্ট্রোল করতে পারি। তারপর হচ্ছে টু কন্ট্রোল স্ট্যান্ডিং ভেহিকেলস, পার্কিং এর জন্য আমরা অন স্ট্রিট পার্কিং, অফ স্ট্রিট পার্কিং এগুলা আরো ভাবে ম্যানেজ করা যেতে পারে। অফ স্ট্রিং লোড আনলোডিং ফর ফ্রেট ভেহিকেলস, টার্মিনালস, এগুলার ব্যবস্থা করা যেতে পারে। ঠিক আছে, এগুলো কি ধরনের ব্যবস্থা হতে পারে, যেমন একটা কনসেপ্ট হচ্ছে যে আপনার আমাদের বিজি শহরগুলোতে যেহেতু আপনার পার্কিং এর খুব অসুবিধা, এমন হতে পারে যে মাঝখানের একটা বিল্ডিং শুধু পার্কিং বিল্ডিং হতে পারে, একটা বিল্ডিং প্রায় 6 তলা উঁচু, ওখানে খালি হচ্ছে আপনার পার্কিং ফ্যাসিলিটিস। এরকম কিন্তু ঢাকা শহরেও বেশ কয়েকটা বিল্ডিং আছে, যে অনেক বড় একটা অফিস, সেই অফিসের পার্কিং ফ্যাসিলিটি আর একটা বিল্ডিং করে দিয়েছে। ওই বিল্ডিং এর মধ্যে আইদার মেবি আপনার বেসমেন্টও থাকতে পারে, বেসমেন্ট থেকে শুরু করে 4 তলা 6 তলা পর্যন্ত শুধু গাড়ি পার্ক করবে। ঠিক আছে, আচ্ছা। তারপর হচ্ছে টু কন্ট্রোল পেডিস্ট্রিয়ান মুভমেন্ট, মানুষের চলাচলকে কিভাবে কন্ট্রোল করা যেতে পারে, আপনারা জানেন গার্ড রেল, তারপরে পেডিস্ট্রিয়ান ব্যারিয়ার থাকে, সাইড ওয়াক থাকতে পারে, ক্রস ওয়াক থাকতে পারে, জেব্রা ক্রসিং থাকতে পারে। হুম, তারপরে সিগনালাইজড হইতে পারে সেগুলা, যে যখন কোনো ইন্টারসেকশন ক্রস করবে, ইন্টারসেকশন ক্রসিং এর সময় যেমন আপনার ভেহিকেলের মুভমেন্টটাকে কন্ট্রোল করা হয়, একইভাবে কিন্তু পেডিস্ট্রিয়ানের মুভমেন্টটাকেও কন্ট্রোল করা যেতে পারে। ঠিক আছে, যেমন ফর এক্সাম্পল যে এরকম একটা ইন্টারসেকশন আছে, হ্যাঁ, এরকম একটা ইন্টারসেকশন আছে, সো এখন হচ্ছে আপনার এই বরাবর গাড়ি চলাচল করছে। ঠিক আছে, আপনার এদিকে গাড়ি চলাচল করছে, সরি, এবং এদিকে গাড়ি চলাচল করছে। এই রাস্তায় তো এরা দাঁড়িয়ে আছে, এই রাস্তার গাড়িগুলো দাঁড়িয়ে আছে, তখন আপনার এইখানে পেডেস্ট্রিয়ান ক্রসিং এ সিগন্যাল গ্রিন হবে, গ্রিন সিগন্যাল হবে। সো এই এই রাস্তাটাকে যারা ক্রস করতে চায়, অথবা এই রাস্তাটাকে যারা ক্রস করতে চায়, তারা গ্রিন সিগন্যাল পাবে, তারা এখানে হেঁটে হেঁটে পার হবে। আবার যখন পরবর্তীতে এইটা বন্ধ হয়ে যাবে, এইদিকে আপনার চলাচল শুরু হবে, এইটা চলাচল শুরু হবে, ঠিক আছে, তখন হচ্ছে এই বরাবর মানুষজন পাস করবে। ঠিক আছে, এই বরাবর মানুষজন পাস করবে। তো এইভাবে হচ্ছে আপনার পেডিস্ট্রিয়ানের জন্য কিন্তু আপনার সিগন্যালিং করা যেতে পারে। ঠিক আছে, এছাড়া আন্ডারপাস থাকতে পারে, ওভারপাস থাকতে পারে, সবগুলোই বাংলাদেশে ঢাকা শহরে ট্রাই করা হয়েছে অলরেডি। রেগুলেটরি মেজার্স এর মধ্যে ব্যানিং রাইট টার্ন, ইউ টার্ন, ওয়ান ওয়ে অপারেশন, জাংশন ক্লিয়ার ওয়ে, স্পিড কন্ট্রোল, পার্কিং কন্ট্রোল, এক্সেস কন্ট্রোল, রোড প্রাইসিং। ঠিক আছে, এরকম অনেক ধরনের মেজার থাকতে পারে, কম বেশি সবগুলোর সাথে আপনারা পরিচিত। আচ্ছা, এরপর হচ্ছে ভেহিকেলস, কি কি ধরনের ভেহিকেলস আমার চলাচল করতে পারে। প্রোপালশন ফোর্স ওয়াইজ, অর্থাৎ এটার মধ্যে মোটরের সাহায্যে চলবে নাকি হিউম্যান ফোর্স দিয়ে চলবে, সেটার উপর বেস করে মোটরাইজ গুলা ট্রাক হইতে পারে, বাস হইতে পারে, তাদের আবার বিভিন্ন ভার্সন আছে, লার্জ বাস, স্মল বাস বা স্মল ট্রাক, মিনি ট্রাক, সিঙ্গুলার, আর্টিকুলেটেড, ট্রেইলার, সেমি ট্রেইলার, বিভিন্ন ভার্সন। বাসের মধ্যেও লার্জ, মিনি, মাইক্রোবাস, কার, জিপ, মোটরসাইকেল। ঠিক আছে, নন কনভেনশনাল হতে পারে। নন মোটরাইজের মধ্যে রিক্সা আছে, বাইসাইকেল আছে, এনিমাল ড্রিভেন হইতে পারে। ক্যারিয়ার ওয়াইজ হইতে পারে প্যাসেঞ্জার ভেহিকেল, ফ্রেইট ভেহিকেল, কেউ প্যাসেঞ্জারকে বিয়ার করবে, কেউ ফ্রেইট বিয়ার করবে। ড্রাইভিং ফোর্স অনুযায়ী টু হুইল ড্রাইভ হতে পারে, ফোর হুইল ড্রাইভ হতে পারে। টু হুইল ড্রাইভে হচ্ছে দুইটা চাকা চলে, বাকি সামনের দুইটা অটোমেটিক্যালি চলে, আর ফোর হুইলে হচ্ছে চারটা চাকায় চালানো যায়। ঠিক আছে, সার্ভিসের ব্যবহার অনুযায়ী যে প্রাইভেট হইতে পারে, পাবলিক হইতে পারে। প্রাইভেট হচ্ছে নিজেদের পার্সোনাল কার যেগুলো, পাবলিক হচ্ছে বাস, এমআরটি, ম্যাস ট্রানজিট, র্যাপিড ট্রানজিট, হ্যাঁ, বাস, টেম্পো, ট্রাম, ট্রলি বাস, লাইট রেল ট্রানজিট। তারপরে র্যাপিডের মধ্যে আছে মেট্রো রেল, টিউব রেল, এলিভেটেড গাইডওয়ে। ঠিক আছে, পার্সোনালাইজ ট্রানজিট হতে পারে, যেমন ট্যাক্সি সার্ভিস অথবা উবার পাঠাও, এগুলা পার্সোনালাইজ ট্রানজিট। ঠিক আছে, ফুয়েল টাইপ অনুযায়ী আমার কি কি ফুয়েল টাইপ আছে, পেট্রো, ডিজেল, সিএনজি, ইলেকট্রিসিটি, সোলার, ফুয়েল সেল, হাইব্রিড। এগুলো বলার উদ্দেশ্য কি, এগুলো বলার উদ্দেশ্য হচ্ছে আপনার এই আপনাদের যে ট্রাফিক জ্যামের যে ইয়াটা আছে, অথবা নর্মাল যে চিন্তা ভাবনা, সেখানে আপনারা কিন্তু এনভায়রনমেন্টাল ফ্রেন্ডলি একটা একটা টপিক ছিল, যে
আপনাকে এমন জিনিস বলতে হবে যেটা ইন দ্য লং রান এনভায়রনমেন্টাল সাস্টেনেবল হয়, এনভায়রনমেন্টাল ফ্রেন্ডলি হয়। সো অবভিয়াসলি পেট্রোল ডিজেল এগুলা খুব একটা এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি না। সেই তুলনায় আপনি যদি ইলেকট্রিক ভেহিকেলের দিকে যেতে পারেন, সোলার ভেহিকেলের দিকে যেতে পারেন, সেগুলো কিন্তু এনভায়রনমেন্টাল ফ্রেন্ডলি হবে। তারপর টাইপস অফ ভেহিকেল ম্যানুভার, রাস্তায় গাড়ি চলাচল করার সময় কিভাবে আপনার ম্যানুভার করে, ক্রসিং, মার্জিং, ডাইভার্জিং, লেন চেঞ্জ, ওভারটেক, টার্নিং, ওয়েভিং। এই টার্মগুলো কি আপনাদের পরিচিত? মার্জিং বুঝেন, ডাইভার্জিং বুঝেন? হ্যাঁ নাকি বুঝেন না? হ্যাঁ স্যার, বুঝি না। নো স্যার। বুঝেন না? স্যার একটু বললে ভালো No, sir. হবে। আচ্ছা, আমরা ছবি দেখি। লেন চেঞ্জ তো বুঝেন, এক লেন থেকে আরেক লেনে যায়। ওভারটেকিং ও বুঝেন, একটা গাড়িকে ক্রস করে জি, স্যার। আগায় যাওয়া। টার্নিং বুঝেন, বামে যাওয়া, ডানে যাওয়া। মার্জিং, ডাইভার্জিং এগুলা দেখার চেষ্টা করি। সো এখানে মানে ছবি আছে, না, ছবি তো নাই। আচ্ছা, সো মার্জ হচ্ছে ধরেন বাইরের একটা রাস্তা থেকে আসে মেইন রাস্তায় আপনার কানেক্ট হয়ে যাওয়া, ঠিক আছে? স্যার এই যে গলির রাস্তাগুলো হচ্ছে স্যার মেইন রাস্তায় কানেক্ট হয় ওইটা? হুম, ধরেন দুই দিক থেকে রাস্তা এসে, দুই দিক থেকে রাস্তা এসে একটা রাস্তা হয়ে গেল, ঠিক আছে? এখানে মার্জ করতেছে, ঠিক আছে? মার্জ করতেছে, ট্রাফিক গুলো এখানে মার্জ করতেছে। আর ডাইভার্জ মানে কি? ছড়ায় যাওয়া, একটা রাস্তা থেকে দুই দিকের রাস্তায় চলে গেল, ঠিক আছে? এটা হচ্ছে ডাইভার্জ হওয়া। ডাইভার্জ হওয়া, ছড়ায় গেলে হচ্ছে ডাইভার্জ, আর একসাথে এসে মিললে সেটা হচ্ছে মার্জিং, ঠিক আছে? ক্রসিং তো বুঝেন, ক্রসিং হচ্ছে, এটা হচ্ছে ক্রসিং, এদিকে ক্রস করতেছে, এদিকে ক্রস করতেছে, ঠিক আছে? তারপরে লাস্টেরটা হচ্ছে ওয়েভিং। ওয়েভিংটা কি? ওয়েভিংটা হচ্ছে যে এরকম একটা ছবি দেখাচ্ছে যে আপনার অরিজিনাল একটা রাস্তা আছে, একটা ফ্রিওয়ে বা হাইওয়ে, হ্যাঁ, হাইওয়ে অথবা ফ্রিওয়ে আছে, এখানে হাই স্পিডে গাড়ি চলাচল করবে, তাই না? তো এখানে এই টাইপের রাস্তায় কখনো দেখবে না যে এইভাবে ইন্টারসেকশন দেওয়া হয়। এদের জন্য এইসব গাড়ি, এইসব রাস্তায় যদি আপনি এন্ট্রি করতে চান তাহলে কি করা হয়? তাহলে আপনাকে যে জিনিসটা করা হয়, র্যাম্পিং করা হয়। র্যাম্পিংটা কি? এই পাশ দিক থেকে একটা রাস্তা ধীরে ধীরে আসবে, কানেক্ট হবে, ঠিক আছে? এটাকে র্যাম্প বলা হচ্ছে, ঠিক আছে? এক্সিট র্যাম্প, এন্ট্রি র্যাম্প। তো এইখানে ওয়েভিং নামের একটা ব্যাপার হয়। তো এটার উদ্দেশ্য কি? এরকম দেওয়ার উদ্দেশ্য কি? যেমন ধরেন এখানে আপনার গাড়ি খুব হাই স্পিডে চলতেছে, মেবি মেবি 80 বা 100 কিলোমিটার পার আওয়ার যাচ্ছে, আর হঠাৎ করে একটা গাড়ি এদিক থেকে আসে স্লো করে ঢুকে যদি এখানে আস্তে আস্তে যাওয়া শুরু করে, আস্তে আস্তে এক্সিলারেট করতে শুরু করে, তাহলে পিছের গাড়িগুলো কিন্তু কন্ট্রোল করতে পারবে না, তাই না? পিছের গাড়িগুলো আসে এখানে জোরে ধাক্কা দিবে, সো অ্যাক্সিডেন্ট হবে। তো এটা অ্যাভয়েড করার জন্য কি করা হয়? এরকম একটা লম্বা লেন্থ জুড়ে আপনার চান্স দেওয়া হয়। তো আপনি যখনই এই র্যাম্পটাতে উঠবেন তখনই আপনি জানেন যে একটু পরে আপনি হচ্ছে হাই স্পিড রাস্তায় চলাচল করবেন। তো এটা হচ্ছে এক্সিলারেটিং র্যাম্প। এই জায়গায় আপনি গিয়েই এক্সিলারেট করা শুরু করবেন। আপনার নর্মাল স্পিড যতই থাকুক, 20-30 থাকুক না কেন, আপনি এখানে এক্সিলারেট করে আপনি কততে, প্রায় 20-30 থেকে শুরু করে আপনার এখানে যদি স্পিড লিমিট 80-100 কাছাকাছি হয়, 80-100 তুলে ফেলবেন। তুলে এখানে গিয়ে দেখবেন যে এটা ফাঁকা আছে নাকি, থাকলে তখন এইভাবে ঢুকে যাবেন। তো এটা একটা ওয়েভিং অ্যাকশন, একটা ওয়েভিং অ্যাকশন। ওয়েভিং কেন? যে এদিকে ঢুকতে যাবে সে এখান থেকে এইভাবে ঢুকবে, এবং যে বের হতে চাবে সে এখান থেকে বের হবে। তো এখানে একটা ক্রসিং হওয়ার চান্স আছে, ঠিক আছে? এই জন্য এই জিনিসটাকে বলা হচ্ছে ওয়েভিং, এবং এটা হচ্ছে আপনাকে র্যাম্পটাকে এইভাবে ডিজাইন করতে হবে যাতে এই মানুষ যদি বের হইতে চায়, এই মানুষ যদি ঢুকতে চায়, এই লেনটা আপনার অ্যাপ্রোপ্রিয়েট হয়, ঠিক আছে? ওয়েভিং এর জন্য আপনার এই যে স্যার কথা ওয়েভিং শুনতে পাচ্ছি না। পাচ্ছেন না? কথা শোনা যাচ্ছে না? হ্যালো? এখন শোনা না যাচ্ছে। স্যার, এখন শোনা যাচ্ছে। আচ্ছা, স্যার তাহলে আমি আবার বলি। হ্যাঁ বলেন। স্যার ইউলুপ তাহলে স্যার কি হইতে পারে? যে আমরা দেখি যে ইউলুপ দেখা যায় অনেক ক্ষেত্রে। ইউলুপ, জি স্যার। ইউলুপ তো হচ্ছে ইউটার্নের জন্য অনেক ইউজ করা হয়। যে আপনি ক্রসিং দিচ্ছেন না, আপনার এই যে যেমন আমাদের ইস্ট ওয়েস্টের সামনে যে দুইটা ইউলুপ আছে এরকম, তো আপনি
ইউটার্ন সরাসরি নিতে দিচ্ছেন না বা কোনো ক্রস দিয়ে ক্রস করতে দিচ্ছেন না, সো যারা আপনার এই রাস্তা থেকে এই রাস্তায় আসতে চাবে তারা এই লুপটা ঘুরে চলে আসবে, তাই না? বুঝতে পারছেন? ইউ লুপ হচ্ছে ইউটার্নের একটা আপনার ভার্সন, যেখানে হচ্ছে আপনি এক্সিস্টিং ট্রাফিককে আপনি আপনি ডিস্টার্ব করছেন, তাই না? ইউটার্ন নিলে কি হয়? ইউটার্ন নিলে তো আপনার এক্সিস্টিং ট্রাফিক আপনার হবে, আপনি এখান থেকে ইউটার্ন নিতে চাচ্ছেন, এই বরাবর আপনি যখন গাড়িটাকে ঘুরাবেন, ঢাকার রাস্তার যে উইড গুলা দেখা যায় যে ঘুরাইতে গেলে আপনাকে প্রায় 2 লেন ক্রস করা লাগে, তাই না? আপনি গাড়িটাকে ঘুরাবেন 2 লেন ক্রস করা লাগতেছে, তো এখানে যে গাড়িগুলো থাকবে তাদেরকে স্লো করা লাগবে, থামা লাগবে, কিন্তু এই ইউ লুপ ইউজ করলে তাদেরকে আর থামা লাগতেছে না, ঠিক আছে? তাদেরকে আর থামা লাগতেছে না, তো তারা এদিক থেকে উঠে এদিক থেকে ইয়া যাবে। সো সেই জায়গায় অ্যাকচুয়ালি ওয়েভিং হচ্ছে কিনা, ওয়েভিং হওয়ার জন্য 2 ডিরেকশনে মুভমেন্ট লাগে, 2 ডিরেকশনে মুভমেন্ট লাগে। ওখানে আপনার যেটা হচ্ছে ডাইভার্জিং এন্ড মার্জিং, ইউলুপে যেটা হচ্ছে ডাইভার্জিং এন্ড মার্জিং, যখন আপনি ইউলুপে উঠতেছেন তখন আপনি ডাইভার্স করে চলে যাচ্ছেন, আর যখন আপনি মেইন লেনে আবার মার্চ করতেছেন তখন মার্জিং হচ্ছে। বুঝতে পারছেন জনি? জি স্যার, বুঝতে পারছি। ওয়েভিং এর জন্য 2 ডিরেকশনে মুভমেন্ট লাগবে, এখান থেকেও সে বাইরে যেতে পারে, এখান থেকে সে ভিতরে আসতে পারে, তো 2 দিকে হলে তখন ওয়েভিংটা হয়, একদিকে হলে সেটা আইদার ডাইভার্জিং অথবা মার্জিং হবে। আচ্ছা, সো এখানে এই ম্যানুভার গুলো দিছে, রাইট টার্ন, লেফট স্যার টার্ন, মিউচুয়াল, মাল্টিপল। উপরটা হচ্ছে ডাইভার্জিং এর জন্য, নিচেটা হচ্ছে মার্জিং এর জন্য, ঠিক আছে? যে কোনো পার্সপেক্টিভে হতে পারে। তারপরে ক্রসিং, এগুলো হচ্ছে ক্রসিং। অবলিক হচ্ছে একটা অ্যাঙ্গেলে হবে, অপোজড থাকতে পারে। এরপর হচ্ছে রোড ইউজার। রোড ইউজারের মধ্যে মেইনলি থাকে 3 ধরনের, একটা হচ্ছে ড্রাইভার, একটা হচ্ছে প্যাসেঞ্জার, একটা হচ্ছে পেডেস্ট্রিয়ান। রোডওয়ে এনভায়রনমেন্ট, এটার মধ্যে কি কি এলিমেন্ট থাকতে পারে রোডওয়ের মধ্যে? It include elements which influence the traffic operating conditions, roadway geometric conditions, standard of road, surface condition, horizontal vertical alignment, traffic control regulation, roadside management, lighting condition. roadway environment কে যারা আপনার কন্ট্রোল করে। ট্রাফিক ক্যারেক্টারিস্টিক্স, ট্রাফিক ক্যারেক্টারিস্টিক্স আবার 2 ভাগে ভাগ করতে পারেন, ভেহিকেলের ক্যারেক্টারিস্টিক্স, রোড ইউজারের ক্যারেক্টারিস্টিক্স, ঠিক আছে? সো ভেহিকেল তো একটা আপনার যন্ত্র, যন্ত্র অনেক ধরনের ক্যারেক্টারিস্টিক্স থাকতে পারে, ঠিক আছে? আবার রোড ইউজার যারা ইউজ করবে, সেটা ড্রাইভারও হইতে পারে, পেডেস্ট্রিয়ানও হইতে পারে, প্যাসেঞ্জার কারও হইতে পারে, যে কেউ হইতে পারে, তাদের ক্যারেক্টারিস্টিক্স কিরকম? তো ট্রাফিক ক্যারেক্টারিস্টিক্স, traffic engineer has to design and operate the traffic facilities that will be used by the pedestrian, cyclist, motorist. As such, a proper understanding of the behavior of the road user and the vehicle characteristics is necessary for this purpose. Vehicular and traffic characteristics affect highway planning, design, improvement, operational aspects of traffic engineering. So, একটা রাস্তা যখন বানানো হবে, সেই রাস্তা কারা ইউজ করবে আলটিমেটলি, সেটার উপর বেস করে কিন্তু তার প্ল্যানিং, ডিজাইন, ইমপ্রুভমেন্ট অনেকখানি ডিপেন্ড করবে, তাই না? সবগুলার ক্লাস কিন্তু সেম না, সবগুলার কোয়ালিটি সেম না। As such, design, improvement, control, and regulations of roadway features should be compatible with its user for safe and efficient movement. যারা ব্যবহার করবে তাদের বৈশিষ্ট্যের উপর বেস করে জিনিসটাকে সেফ এবং এফিশিয়েন্ট মুভমেন্টের বেসিসে তৈরি করতে হবে। It would be impracticable and uneconomical if roadway is designed to accommodate all types of vehicles. So এটা যখন আমরা সামনে ডিজাইন করা শুরু করব, আইদার সেটা জিওমেট্রিক ডিজাইন হোক, পেভমেন্ট ডিজাইন হোক, যে কোনো টাইপের ডিজাইন হোক, তখন দেখবো যে আসলে সব ধরনের গাড়িকে একই রাস্তায় সুযোগ দেওয়া আসলে পসিবল না। যদি দিতে চান, একই সাথে এটা আনইকোনমিক্যাল হয়ে যায়, প্লাস সেফটির অনেক ইস্যু চলে আসে, ঠিক আছে? সো আপনার এই জন্য রোডওয়ে ক্লাস থাকে, এই ক্লাসের রোডে এই ধরনের গাড়ি ঘোড়া চলাচল করবে। সব রাস্তা সবার জন্য না, সব রাস্তা সবার জন্য না, ঠিক আছে? এই ক্লাসে এই ধরনের গাড়ি ঘোড়া চলাচল করবে। Generally, roadway is designed for designed vehicle that will enjoy safe driving and full level of service, whereas extreme users will get lower safety and level of service. So এখানে একটা ইম্পর্টেন্ট কথা বলছে যে আমরা যখন রোড ডিজাইন করতে যাব, তখন আসলে যেহেতু সবার জন্য আমার পক্ষে ডিজাইন করা সম্ভব না, সেটা আনইকোনমিক্যাল এবং ইনপ্র্যাকটিকেবল, ঠিক আছে? সেই জন্য আমরা ডিজাইন করার সময় আমরা টার্গেট করব ডিজাইন ভেহিকেলকে। ডিজাইন ভেহিকেল কি জিনিস? ডিজাইন ভেহিকেল হচ্ছে একটা নির্দিষ্ট ভেহিকেল বোঝাচ্ছে যার স্পেসিফিক কিছু ক্যারেক্টারিস্টিক্স থাকবে। ওই ক্যারেক্টারিস্টিক্স এর গাড়িকে আমি ম্যাক্সিমাম সুবিধা দেবো ওই রাস্তায়, সে ম্যাক্সিমাম
সেফটি ফিচার ফিল করবে, সেফ ড্রাইভিং ফিল করবে, এবং লেভেল অফ সার্ভিস। লেভেল অফ সার্ভিস হচ্ছে আমার রাস্তাটা কতটা ভালো সার্ভ করতেছে, সে ফুল লেভেল অফ সার্ভিস আপনার এনজয় করবে। কিন্তু অন্য যদি কোনো গাড়ি থাকে, যেমন ধরেন আমি একটা রাস্তা আমি ডিজাইন করছি মেইনলি প্রাইভেট কারের জন্য, কিন্তু সেখানে যদি বড় বড় বাস ট্রাক চলাচল শুরু করে, ঠিক আছে, মালবাহী যে বড় বড় বাস ট্রাক গুলো আছে, তারা কিন্তু অত সেফটিও ফিল করবে না এবং লেভেল অফ সার্ভিসও তাদের কম হবে। তারা যদি টার্নিং রেডিয়াস নিতে চায়, দেখা যাবে তাদেরকে হয়তো 3-4 বার আপনার ম্যানুভার করা লাগতেছে, ঠিক আছে, তারপরে সে চলতে পারতেছে। এই জন্য কিন্তু এই যে শহরগুলোতে কিন্তু বড় বড় বাস ট্রাক কিন্তু দিনের বেলা চলা নিষেধ, আপনারা তো সবাই জানেন। হ্যাঁ, বিভিন্ন কারণে ঢাকা শহরের বিভিন্ন দোকানে মালামাল বা জিনিসপত্র দেওয়ার জন্য বড় বড় বাস ট্রাক দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসে, তারা কিন্তু ঢাকার বাইরে ওয়েট করে, পরে যখন রাত 10টা পার হয়, 12টা পার হয়, তখন কিন্তু তারা ঢাকা শহরে ঢুকে, ঠিক আছে। এই রাস্তাগুলো কিন্তু আসলে ওই বড় বড় বাস ট্রাকের জন্য ডিজাইন করা হয় নাই। আচ্ছা, তো ডিজাইন ভেহিকেল। A vehicle that represents the design standards is termed as design vehicle. ডিজাইন স্ট্যান্ডার্ডকে যে রিপ্রেজেন্ট করবে সেটাই হচ্ছে ডিজাইন ভেহিকেল, whose properties are fixed based on statistical analysis of the population. প্রপার্টিটা কিভাবে ফিক্সড করা হবে? স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস। 50 percentile value, 85th percentile maximum value, depending on the purpose of use. সাধারণত দেখা যায় যে একটা রাস্তা যারা ইউজ করবে তার 85 percentile গাড়ি, 85% গাড়ি যেই ধরনের ডিজাইন স্ট্যান্ডার্ড ফলো করে, সাধারণত সেটাই হচ্ছে তার ডিজাইন স্ট্যান্ডার্ড হয়, ডিজাইন ভেহিকেল স্ট্যান্ডার্ড হয়, ডিজাইন স্ট্যান্ডার্ড হয়। এবং ওই 85% গাড়ির উপর টার্গেট করেই আমার টার্নিং রেডিয়াস কত হবে, পার্কিং এর লট কিরকম হবে, অন্যান্য ফ্যাসিলিটি কিরকম থাকবে, সেইগুলোকে ফিক্স করা হয়, ঠিক আছে, সেগুলোকে ফিক্স করা হয়। বাকি 15% তাদের জন্য ডিজাইন করা হয় না, তাদের জন্য যদি ডিজাইন করতে হয়, কারণ এরা কি, এই 15% হচ্ছে এক্সট্রিম লেভেলের গাড়ি, আইদার খুব বড়, খুব ছোট, অথবা অন্য টাইপের নন মোটরাইজড। তো তাদের জন্য ডিজাইন করতে গেলে তাদেরকে সব সুযোগ সুবিধা দিতে গেলে দেখা যাবে যে এটা অনেক আনইকোনমিক্যাল হয়ে যাবে। Characteristics of the design vehicle actually fix all the dimensions of the road. The various vehicular characteristics affecting the road design can be classified as static characteristics, dynamic characteristics. So আমার ভেহিকেলের যে ক্যারেক্টারিস্টিক্স গুলো আছে এটাকে দুই ভাগে ভাগ করা যেতে পারে, একটা স্ট্যাটিক, একটা ডাইনামিক। স্ট্যাটিক ডাইনামিকের মধ্যে ডিফারেন্স কি বলেন দেখি? স্ট্যাটিক কাকে বলে, ডাইনামিক কাকে বলে? স্ট্যাটিক সাধারণত স্ট্যাটিক চেঞ্জ হচ্ছে হয় না। যেটা একজন করে বলেন। ডাইনামিকটা চেঞ্জ হয়। ডাইনামিক হচ্ছে চেঞ্জ হবে। গুড। ডাইনামিক হচ্ছে টাইমের সাথে সাথে চেঞ্জ হবে, ডাইনামিক। আর স্ট্যাটিক হচ্ছে টাইমের সাথে চেঞ্জ হবে না, ঠিক আছে। তো কোনগুলো স্ট্যাটিক কোনগুলো ডাইনামিক? এখানে স্ট্যাটিকের কতগুলো উদাহরণ দিয়েছে। এক্সেল লোড, ঠিক আছে, অর্থাৎ আমার ভেহিকেলের যে ওয়েট, এটা তো সাধারণত ফিক্স থাকে। এখন যাত্রী উঠলে লোড বাড়বে, মানে আপনার যদি একটা গাড়িতে 4 জন বা 5 জন বসতে পারে, 5 জন বসলে যেই লোড হবে, শুধু যদি ড্রাইভার চলাচল করে সেই লোড হবে না। কিন্তু গাড়ির যে ফিক্সড লোডটা সেটা তো ফিক্সড, গাড়ির লোড তো চেঞ্জ হচ্ছে না, তাই না? গাড়ির লোড তো ফিক্স থাকে। সো ওয়েট অফ দ্য ভেহিকেল এটা এফেক্ট করে কাকে? এফেক্ট করে গাড়ির এই বৈশিষ্ট্যটা কাকে এফেক্ট করতেছে? স্ট্রাকচারাল ডিজাইন অফ পেভমেন্ট। আপনি যে পেভমেন্টের ডিজাইন করবেন, এই পেভমেন্ট ডিজাইন আমরা 453 তে শিখবো। পেভমেন্টের যে ডিজাইনটা হবে, পেভমেন্টে কয়টা লেয়ার হবে, প্রত্যেক লেয়ারের থিকনেস কত হবে, কি ধরনের ম্যাটেরিয়াল লাগবে, কি ধরনের কম্প্যাকশন রিকোয়ারমেন্ট লাগবে, এই সব কিছু হচ্ছে তার স্ট্রাকচারাল ডিজাইনের মধ্যে পড়বে। এবং গাড়ির ওজন কত সেটা এই স্ট্রাকচারাল ডিজাইনকে আপনার এফেক্ট করবে অবভিয়াসলি, কারণ গাড়ির লোড আছে, এই লোডটা বিয়ার করবে পেভমেন্ট, তো পেভমেন্টকে ওই পরিমাণে স্ট্রং হইতে হবে, তাই না? তো গাড়ির লোডের উপর ডিপেন্ড করে আপনার পেভমেন্টের ডিজাইন হবে। ব্রিজ, ফ্লাইওভার, গ্রেড সেপারেটর, এগুলোরও স্ট্রাকচারাল ডিজাইন আপনার গাড়ির ওয়েটের উপর ডিপেন্ড করবে। ফিক্সিং গ্রেডিয়েন্ট অফ রোডস, বলেন। স্যার আমাদের যে টোল নেওয়া হয় তখন ওই যে গাড়ির ওয়েটের উপর নির্ভর করে নেওয়া হয় না? হ্যাঁ, গাড়ির ওয়েট অথবা টাইপের উপরে ডিপেন্ড করে নেওয়া হয়, কারণ যেগুলো হচ্ছে বেশি ভারী হবে সেগুলো কি হবে, সেগুলো হচ্ছে আপনার রাস্তার বেশি ক্ষতি করবে, তাই না? রাস্তায় বেশি প্রেসার ক্রিয়েট করবে, কিন্তু তাদের কাছ থেকে সবার থেকে তো সমান নেওয়া হয় না, বেশি রেটে নেওয়া হয়। হ্যাঁ হ্যাঁ, আপনার রিজনিং ঠিক আছে। যাদের গাড়ি বেশি ভারী হবে তারা যেহেতু রাস্তার বেশি ক্ষতি করতেছে, সেজন্য তাদের কাছ থেকে বেশি টাকা নেওয়া হয়। কারণ আলটিমেটলি এই টাকাটা এটার অপারেশন এন্ড মেইনটেনেন্সের জন্য ইউজ হবে।
তাই না? যেসব রাস্তায় টোল আছে সেই টোল গুলো কিন্তু মেইনলি ওই রাস্তার অপারেশন এবং মেইনটেনেন্সের কাজে ব্যবহার করা হয়। সো আমরা সামনে দেখবো যে ওই রাস্তার যে পেভমেন্ট গুলো আছে ওইটা আলটিমেটলি ফ্লেক্সিবল নাকি রিজিড, এটার উপর বেস করে ওটা ফ্লেক্সিবল টাইপের পেভমেন্ট হলে কিন্তু আপনার নির্দিষ্ট টাইম পর পর মেইনটেনেন্স করা লাগে, নাহলে তার সার্ভিস লাইফ বেশি আপনার লঙ্গার হয় না। ঠিক আছে, 4-5 বছর পর পর এটাকে আবার আপনার মেইনটেনেন্স করা লাগে, নতুন করে লেয়ার দেওয়া লাগে, তো ওইগুলার কাজে ব্যবহার করা হয়। তো যে বেশি ক্ষতি করতেছে সে বেশি টাকা দেবে, এটাই তো স্বাভাবিক। যে বেশি ক্ষতি করতেছে সে বেশি টাকা দেবে, যার ওজন বেশি সে আপনার পেমেন্টের উপর বেশি আপনার হ্যাম্পার করতেছে, তাহলে সেই তো বেশি টাকা দেবে, এটা তো স্বাভাবিক, তাই না? আচ্ছা, ফিক্সিং গ্রেডিয়েন্ট অফ রোডস ইন রোলিং টেরাইন, র্যাম্প, ব্রিজ, অ্যাপ্রোচ এটসেট্রা। সো গ্রেডিয়েন্ট বলতে কি বোঝায়? আপনার স্লোপটাকে বোঝায়, স্লোপ, তাই না? আপনি গাড়ি চালানোর সময় বিশেষ করে পাহাড়ি রাস্তায় দেখবেন অনেক রাস্তা উপরে উঠে যাচ্ছে, নিচে নামে যাচ্ছে, সো একটা স্লোপের মাধ্যমে তাদেরকে চলাচল করতে হচ্ছে। তো এই স্লোপের ডিজাইনটা খুব ইম্পর্টেন্ট, কারণ কি এমন ভাবে আপনাকে স্লোপটা ডিজাইন করতে হবে যাতে গাড়িগুলা আপনার চলাচল করতে পারে ভালো মতো। ঠিক আছে, খুব বেশি হাই স্লোপ দিলে যেমন একটা সমস্যা হবে কি, গাড়ি আপনার ওভার টার্নিং করার একটা চান্স থেকে যায়, ওভার টার্নিং। ঠিক আছে, আবার যদি খুব লো দেন তাহলে আপনার নির্দিষ্ট হাইট অ্যাচিভ করতে আপনার অনেক বেশি রাস্তা লাগবে। ঠিক আছে, সো কি পরিমাণ স্লোপ দেওয়া হবে, ঠিক আছে, বিশেষ করে ভারী ভারী বাস ট্রাকের জন্য। ভারী বাস ট্রাক কিন্তু যেহেতু তাদের অলরেডি অনেক ওয়েট আছে, সেখানে যদি আপনার স্লোপটা গ্রেডিয়েন্টটা ঠিক মতো ফিক্স না করা হয় সেখানে অ্যাক্সিডেন্ট হওয়ার চান্স কিন্তু অনেক বেশি হয়ে যাবে। ঠিক আছে, সো ওয়েট পাওয়ার রেশিওগুলোর উপর বেস করে আপনাকে রাস্তার স্লোপিং বা গ্রেডিয়েন্টটা ফিক্স করতে হবে, গ্রেডটা ফিক্স করতে হবে। তারপর উইথ অফ দ্য ভেহিকেল, একটা গাড়ির উইথ কত, এটা কোন ট্রাফিক ক্যারেক্টারিস্টিক্স গুলোকে এফেক্ট করবে? লেন উইথ, তাই না? লেন উইথ কে অবভিয়াসলি করবে। তো সব ধরনের গাড়ি চলাচল করার জন্য যেই উইথ দরকার সেই বেসিসে তো আমার লেন উইথটাকে ফিক্স করতে হবে। এবার শোল্ডার উইথ কত লাগবে? শোল্ডার কাকে বলে কেউ জানেন? শোল্ডার, শোল্ডার কাকে বলে ট্রাফিক ইঞ্জিনিয়ারিং পার্সপেক্টিভে? স্যার এটা রোডের পাশে যে একটু এক্সট্রা জায়গা রেখে দেয় সেটাকে শোল্ডার বলে। গুড, সেটাকেই শোল্ডার পড়ে। তো এইটা ধরেন আপনার রাস্তা, ঠিক আছে, হাইওয়ে রাস্তা বা যে কোনো ভালো রাস্তা, ঠিক আছে, গাড়ি ঘোড়াগুলো এই লেনের মধ্যে দিয়ে চলাচল করতেছে। ঠিক আছে, হঠাৎ করে একটা গাড়ি নষ্ট হয়ে গেল, এখন পাশে যদি কোনো জায়গা না থাকে ওই গাড়িটা এখানেই দাঁড়ায় থাকবে, সে কিন্তু একটা লেনকে আপনার কি করে ফেলতেছেন, নষ্ট করে ফেলতেছে, তাই না? তো এখানে দেখা যাবে এটা বটল নেক ক্রিয়েট হয়ে গেছে। এই জন্য আপনার সাধারণত হাইওয়ে ফ্রিওয়ে গুলোতে যে জিনিসটা করা হয়, এই পাশে আপনার আরেকটু জায়গা রাখা হয়। তো এটা যদি আপনার 10 ফিট হয়, নট নেসেসারি এটা সবসময় 10 ফিটই হইতে হবে, এটা 6 ফিট হইতে পারে, 8 ফিট হইতে পারে। ঠিক আছে, এবং এই রাস্তার যে কোয়ালিটি, শোল্ডারের কোয়ালিটি তার ইকুইভ্যালেন্ট হইতে পারে অথবা তার চেয়ে একটু খারাপ হইতে পারে। ঠিক আছে, খারাপ হইতে পারে। এটার উদ্দেশ্য কি, এরকম যদি কোনো আউট অফ অর্ডার ভেহিকেল থাকে সে যাতে কোনোভাবে এই বামে গিয়ে এখানে রাখতে পারে, তাহলে কি আমার এই দুইটা লেনই কিন্তু আপনার অ্যাক্টিভ থাকলো, সো রাস্তার মধ্যে কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়লো না। ঠিক আছে, এই জন্য শোল্ডার রাখা হয়। বিভিন্ন কারণে এই শোল্ডার দেওয়া হয়, একটা হচ্ছে গাড়ি নষ্ট হয়ে যাওয়া, কারো একটু থামার দরকার পড়লো, যে কোনো কারণে এরকম শোল্ডার দেওয়া যেতে পারে। এগুলো যদি না দেওয়া হয় তাহলে আপনার ট্রাফিক এফিসিয়েন্সি অনেকখানি কমে যায়। এই শোল্ডারের উইথ কত হবে, এটাও হচ্ছে আপনার ভেহিকেলের উইথের উপর ডিপেন্ড করে। ঠিক আছে, উইথ অফ পার্কিং বে, আমি যখন পার্কিং করব, তাই না, পার্কিং করব, পার্কিং এর জন্য আমার নির্দিষ্ট জায়গা আছে, ওই নির্দিষ্ট জায়গায় আমি 8টা গাড়ি ঢুকাবো না 10টা গাড়ি ঢুকাবো, এটা অবভিয়াসলি গাড়ির উইথের উপর ডিপেন্ড করবে। আচ্ছা, লেন্থ, length of the vehicle affects design of horizontal alignment, determination of extra widening and minimum turning radius. So একটা ইম্পর্টেন্ট জিওমেট্রিক ডিজাইনের পার্ট হচ্ছে কার্ভ ডিজাইন। ঠিক আছে, হরাইজন্টাল কার্ভ আপনারা সার্ভিং এ কিছুটা পড়ে আসছেন। ঠিক আছে, ভার্টিক্যাল কার্ভও থাকে, হরাইজন্টাল কার্ভও থাকে। সো এরকম যদি আমার একটা কার্ভ থাকে, ঠিক আছে, এই কার্ভে যে ঘুরবে এখানে কিন্তু আপনার এই গাড়িটার লেন্থ কত সেটা অনেকখানি একটা আপনার ইনফ্লুয়েন্সিং ফ্যাক্টর হিসেবে কাজ করে, তাই না? আপনার গাড়িটা যদি অনেক লম্বা হয়ে থাকে, বাস ট্রাক এই টাইপের কোন একটা হয়ে থাকে, তাহলে তাকে ঘোরার সময় টার্নিং রেডিয়াস কত লাগবে, ওই রাস্তায় এই লেন্থের গাড়ি চলতে পারবে নাকি, সেটা একটা ডিজাইনের আপনার কোশ্চেন চলে আসে। ঠিক আছে, কোশ্চেন চলে আসে। পাসিং সাইড ডিস্টেন্স, পাসিং সাইড ডিস্টেন্স এটা আমরা জিওমেট্রিক্যাল ডিজাইনের সময় দেখবো, যে একটা গাড়ি যখন আরেকটা গাড়িকে ক্রস করে চলে যায়, পাস করে চলে যায়, হ্যাঁ, তখন হচ্ছে আপনার কি ধরনের আপনার ফিচার লাগে। পার্কিং ফ্যাসিলিটি, বে অ্যান্ড আইল, সেখানে আপনার লেন্থটা এফেক্ট করে। রোডওয়ে ক্যাপাসিটি, আপনার গাড়ির লেন্থ যদি ছোট হয় তাহলে বেশি গাড়ি আটবে, আর গাড়ির লেন্থ যদি বড় হয় তাহলে কম গাড়ি আটবে। তো এই জন্যই অনেক সময় দেখা যায় যে আমাদের বাংলাদেশের যে সেডান গাড়িগুলো আছে, সেডান গাড়ি কোনগুলো, যেগুলো হচ্ছে চার দরজার গাড়ি,
ঠিক আছে, এই গাড়িগুলা কি আবার ছোট ভার্সন তৈরি করছে। বিশেষ করে উপমহাদেশে এটা বেশি তৈরি হয়, কারণ হচ্ছে যেহেতু আমাদের উপমহাদেশে আপনার ট্রাফিক জ্যামের সমস্যাটা প্রকট। তো নর্মাল একটা গাড়ি এই লেন্থের হয়ে থাকে, তো ওই একই সুযোগ সুবিধা প্রোভাইড করে 4 জন বসার জায়গা দিয়ে গাড়ির লেন্থ ছোট করে ছোট টাইপের গাড়ি তৈরি করছে। যে টাটা তৈরি করছিল একটা, তারপর আরো কে কে জানি তৈরি করছে, ঠিক আছে, এরকম ছোট গাড়ি, যাতে কি বেশি বেশি গাড়ি আটানো যায়। আমাদের মতো ঢাকা শহরে যেখানে আপনার রাস্তার পরিমাণ কম, রাস্তার ক্যাপাসিটি কম, সেসব জায়গায় আপনার এই ধরনের ছোট গাড়ি প্রোভাইড করা হয়, লেন্থ ছোট করে প্রোভাইড করা হয়। আচ্ছা, হাইট হাইট অফ দ্য ভেহিকেল কাকে এফেক্ট করবে? ক্লিয়ারেন্স, তাই না? অনেক জায়গায় দেখা যায় যে রাস্তার উপরে আপনার ব্রিজ থাকে অথবা আপনার ফ্লাইওভার থাকে, ওভারপাস থাকে, তো সেগুলোর হাইট কত হবে? সেগুলোর হাইট হচ্ছে আপনার নিচে যে গাড়িগুলো চলবে তাদের ম্যাক্সিমাম হাইটের উপর ডিপেন্ড করবে। Clearance to be provided under the structures like underbridge, overbridge, signpost gantry, electric service lights, ঠিক আছে? এই সবগুলোর ক্ষেত্রে যাই হোক না কেন, এটা যদি উপরে থাকে আমার ক্লিয়ারেন্স কতটুকু দেওয়া লাগবে। আমার সাধারণত প্রাইভেট কার তো অনেক নিচু থাকে, রিক্সাও একটু উঁচু থাকে, ট্রাক গুলা কত হাইটের হবে, এখানে কতটুকু ক্লিয়ারেন্স থাকবে, এটার উপর বেস করে কিন্তু আপনার উপরের জিনিসগুলোকে ওভারব্রিজ, আন্ডারব্রিজ, তারপরে অন্য কোনো কিছু যাদের থাকে, যে অনেক সময় সাইনবোর্ড থাকে, এগুলো আপনার কত উঁচুতে দেওয়া হবে, তাদের হাইট কত হবে। আচ্ছা, এতক্ষণ যেগুলো বললাম লেন্থ, উইডথ, হাইট, এগুলো হচ্ছে স্ট্যাটিক। এগুলো একবার বানানো হয়ে গেলে গাড়ির বৈশিষ্ট্য এগুলো চেঞ্জ হয় না। কোনগুলো চেঞ্জ হয়? ডাইনামিক গুলো চেঞ্জ হয়। যেমন ডাইনামিকের প্রথম উদাহরণ হচ্ছে স্পিড, তাই না? কেউ জোরে চালাইতে পারে, আস্তে চালাইতে পারে। It is such a factor that controls most of the geometric standards of highway, ঠিক আছে? এমন একটা ফ্যাক্টর যেটা আমার রাস্তার জিওমেট্রিক স্ট্যান্ডার্ড কিরকম হবে সেটা অনেকখানি কন্ট্রোল করে, ঠিক আছে? হরাইজন্টাল ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট কিরকম হবে, হরাইজন্টাল ভার্টিক্যাল কার্ভ, লিমিটিং রেডিয়াস কেমন হবে, গ্রেড মানে হচ্ছে স্লোপ, রাস্তার স্লোপ কত হবে যদি আপনার হরাইজন্টাল না হয়, ভার্টিক্যাল স্লোপ থাকে সেই ক্ষেত্রে। লেন্থ অফ ট্রানজিশন কার্ভ কিরকম হবে, ট্রানজিশন কার্ভ কাকে বলে কারো মনে আছে? সার্ভিং এ পড়ে এসেছিলাম ট্রানজিশন কার্ভ, পড়েছিলাম। স্যার রাস্তা যখন তো এই একটা যদি স্যার উঁচা নিচা করা হয় ওইটাই হ্যাঁ কি বলেন স্যার? রাস্তা যখন স্যার কোনটা? বাঁক নেয় স্যার, তখন হচ্ছে স্যার এই যে আহ উঁচা নিচা রাখা হয় স্যার, যাতে গাড়ি ছিটকে না পড়ে, ওইটা স্যার? না, উঁচা নিচা না, ধরেন এইটা একটা স্ট্রেট লাইন যাচ্ছে, সামনে একটা কার্ভ ক্রিয়েট করা লাগতেছে, ঠিক আছে? তো একটা সরাসরি সার্কেল কার্ভ ক্রিয়েট করলে আপনার স্পিড কন্ট্রোল করতে অনেক সময় সমস্যা হয়। এই জন্য এটাকে ধীরে ধীরে আপনার এই স্ট্রেট রাস্তা থেকে কার্ভে কনভার্ট করার জন্য যে পোর্শনটা প্রোভাইড করা হয়, এটা হচ্ছে ট্রানজিশন কার্ভ, ঠিক আছে? ট্রানজিশন মানে কি? রূপান্তর, এক জায়গা থেকে আরেক জায়গায় কনভার্ট হচ্ছে। সো এখানে স্ট্রেট রাস্তা ছিল, এখানে হচ্ছে কার্ভ রাস্তা আছে, এই দুইটা মাঝখানে আমি যদি এখান থেকে সরাসরি কার্ভের যে অ্যাঙ্গেল সেটা দিয়ে দিই, তাহলে দেখা যায় যে এই জায়গা থেকে আপনার যখন গাড়ি কার্ভে প্রবেশ করবে তখন তার ম্যানুভারটা কঠিন হয়ে যায়, ভেহিক্যাল কন্ট্রোলের ম্যানুভারটা কঠিন হয়ে যায়। এই জন্য কি করা হয়, এই রাস্তার কার্ভে পৌঁছানোর আগে কিছুটা জায়গা জুড়ে ধীরে ধীরে এটাকে আপনার মুভ করাইতে থাকে, যাতে আপনার কার্ভের স্টার্টিং পয়েন্টে সে কার্ভের রিকোয়ার্ড কোয়ালিটি বা ক্যারেক্টারিস্টিক্স নিয়ে যেতে পারে। এই মাঝখানের পার্টটাকে বলা হচ্ছে আমার ট্রানজিশন কার্ভ, ঠিক আছে? ট্রানজিশন কার্ভ, এটা ডিজাইন আপনারা করে এসেছেন সার্ভিং অলরেডি। সুপার এলিভেশন হচ্ছে আপনার বাঁকের সময় যাতে ছিটকে না পড়ে সেটাকে মেনটেন করার জন্য সুপার এলিভেশন দেওয়া হয়। সো এই সবগুলোর ডিজাইনই কিন্তু আসলে স্পিডের উপরে আপনার ডিপেন্ডেন্ট। এছাড়া স্টপিং এন্ড ওভারটেকিং সাইড ডিস্টেন্স, তারপরে উইথ অফ দ্য পেভমেন্ট অন স্ট্রেট এন্ড কার্ভস, পেভমেন্টের উইথ কত হবে, ক্যাপাসিটি, এগুলো সবগুলো স্পিডের উপর ডিপেন্ডেন্ট, তাই না? উইথ অফ দ্য পেভমেন্ট কত হবে, কিভাবে আপনার স্পিডের উপর ডিপেন্ডেন্ট। যদি আপনার অনেক হাই স্পিডের গাড়ি চলাচল করে, ওই রাস্তার স্পিড লিমিট অনেক বেশি হয়, তাহলে কিন্তু আপনার এগুলো একটু বড় রাখতে হবে। কারণ কি, যে জিনিসটা জোরে চলতেছে তার আশেপাশে যদি আপনার কনজেস্টেড থাকে তাহলে কিন্তু সে খুব জোরে চলতে পারে না, তাই না? জোরে চলতে পারে না, কন্ট্রোল লুজ করতে পারে, ধাক্কা লেগে যেতে পারে। এই জন্য যেখানে গাড়ি খুব জোরে চলাচল করে সেক্ষেত্রে উইড গুলা বেশি দিতে হয়, সেফটি ফ্যাক্টর মেনটেন করে। আর যদি গাড়ি খুব কম চলে সেক্ষেত্রে আপনি লেন্থ উইথ গুলা চাপা দিতে পারেন, চাপিয়ে দিতে পারেন, ঠিক আছে? তারপরে হচ্ছে ক্যাপাসিটি, এলওএস, এগুলো আপনার স্পিডের উপর ডিপেন্ড করবে।
কারণ হচ্ছে স্পিড যত বেশি হবে তত হচ্ছে ক্যাপাসিটি বাড়বে, কারণ কি তাড়াতাড়ি স্পিডে আপনার রাস্তা ক্লিয়ারেন্স তাড়াতাড়ি হয়ে যাবে, সো নতুন গাড়ি এসে ঢুকতে পারবে, সো এক অর্থে আপনার ক্যাপাসিটি বাড়ে, এলওএস বাড়ে। ঠিক আছে। ইন্টারসেকশন ডিজাইন এন্ড কন্ট্রোল, ইন্টারসেকশন ডিজাইনের সময় আপনারা জানেন যে সবুজ বাতি, হলুদ বাতি, লাল বাতি, সবুজ বাতি বা হলুদ বাতি আসে, হলুদ বাতিটার ইয়া কি, এসেন্স কি, ইয়েলো লাইটটা কেন আসে? সেটা বোঝায় যে একটু পর সিগন্যাল চেঞ্জ হবে। একটু পর সিগন্যাল চেঞ্জ হবে। তো এটা ডিজাইন আমরা যখন করব তখন কিভাবে বুঝবো যে আসলে হলুদ বাতিটা কতক্ষণ দেওয়া উচিত? এটা কি 2 সেকেন্ড দেওয়া উচিত নাকি 5 সেকেন্ড দেওয়া উচিত না 10 সেকেন্ড দেওয়া উচিত? কিভাবে বুঝবো? কার উপর ডিপেন্ড করবে? স্যার যে ভেহিকল গুলো চলবে ওগুলোর গতি কিরকম থাকবে ওই রোডে সেটার উপর। স্পিডের উপরে, যে গাড়ি ঘোড়াগুলো চলতেছে তাদের স্পিড কিরকম থাকবে, তাই না? ধরেন একটা স্ট্রেট রাস্তা থাকে, এই একটা স্ট্রেট রাস্তা, আপনি মানিক মেয়ে অ্যাভিনিউতে আসতেছেন, আপনার শেষ মাথায় হচ্ছে সিগন্যাল আছে, তো আপনি দেখতে পাইলেন যে এখানে হচ্ছে আপনার হলুদ বাতি জ্বলে গেছে। ঠিক আছে। এখন এই রাস্তার স্পিড লিমিট যদি অনেক বেশি হয়, গাড়ি যদি 80-তে চলে, 80 কিলোমিটার পার আওয়ারে চলে, তাহলে আপনাকে হলুদ বাতির টাইম বেশি দিতে হবে। ঠিক আছে। কারণ কি, ওরা দেখে ধীরে ধীরে থামাবে। ঠিক আছে। 80 কিলোমিটার পার আওয়ার স্পিডে চলা একটা গাড়ি আপনার কখন এই বাতিটা দেখতে পারবে, এবং সেই অনুযায়ী সে যদি ডিসাইড করে আমি তো অনেক দূরে আছি সিগন্যাল থেকে, আমাকে এখন থামতে হবে, ঠিক আছে, সে ব্রেক অ্যাপ্লাই করে যাতে হলুদ বাতির আগেই থেমে যেতে পারে বা সিগন্যালের আগেই যাতে থেমে যেতে পারে। আর এটা যদি 80 কিলোমিটার না হয় 20 কিলোমিটার হয়, তাহলে সেটার ডিজাইন অন্যরকম হবে, কারণ 20 কিলোমিটারে ওই রাস্তায় গাড়ি এমনিতেই আসতে চলবে, আসতে চললে সে থামতে অত বেশি সময় নাও লাগতে পারে। ঠিক আছে। যে গাড়ি আসতে চলবে তার থামতে বেশি সময় লাগবে না, তো সেই ক্ষেত্রে আপনার ইয়েলো লাইটের ইন্টারভ্যাল কম হতে পারে। ঠিক আছে। তো আপনার ইয়েলো লাইট, যেটাকে অ্যাম্বার পিরিয়ড বলা হচ্ছে, অ্যাম্বার পিরিয়ডের টাইম কত হবে, কোঅর্ডিনেট সিগন্যাল ডিজাইন, স্টপ সাইন, এসবের ক্ষেত্রে আপনার স্পিড এফেক্ট রাখে। স্কিড রেজিস্ট্যান্স, গাড়ি থামাইতে কি ধরনের আপনার স্কিডিং হবে কি হবে না, ঠিক আছে, সেই জায়গায় হচ্ছে স্পিডটা আপনার ফ্যাক্টর হিসেবে কাজ করে। এক্সিলারেশন এন্ড ডিসিলারেশন পারফরমেন্স, কত তাড়াতাড়ি এক্সিলারেট করা যায়, কত তাড়াতাড়ি ডিসিলারেট করা যায়, এটাও গাড়ির একটা বৈশিষ্ট্য। Accelerant capability influences the junction capacity, safe passing distance. Maximum deceleration rate is required to know safe stopping distance. তো যদি আপনার গাড়ির বৈশিষ্ট্য এরকম হয় যে আপনার গাড়ি খুব তাড়াতাড়ি এক্সিলারেট করতে পারে, খুব তাড়াতাড়ি স্পিড অ্যাচিভ করতে পারে, তাই না? এক্সিলারেশন মানে কি, আমি খুব তাড়াতাড়ি 0 স্পিড থেকে 20, 30, 40, 50 স্পিডে চলে যেতে পারবো। সো এই টাইপের যদি হয় তাহলে হচ্ছে জাংশন তাড়াতাড়ি ক্লিয়ার হবে, ঠিক আছে। আর ডিসিলারেশনের জন্য কি, ডিসিলারেশন হচ্ছে আপনার স্টপিং ডিসটেন্স, সেফ স্টপিং ডিসটেন্স কত হবে, আপনার যেই গাড়ি যত তাড়াতাড়ি ডিসিলারেট করতে পারে তার আপনার সেফ স্টপিং ডিসটেন্স কম লাগবে। যার ডিসিলারেট করতে বেশি টাইম লাগে, তাই না, অনেক দূর পর্যন্ত গাড়ি চলে যায়, তার সেফ স্টপিং ডিসটেন্স বেশি হবে। সো গাড়ির এই ক্যারেক্টারিস্টিক্স গুলা কিন্তু আপনার আলটিমেটলি রোডের ফিচার গুলাকে আপনার এফেক্ট করতেছে, ট্রাফিক ইঞ্জিনিয়ারিং কে এফেক্ট করতেছে। আচ্ছা, এরপর আছে রোড ইউজার। ঠিক আছে। রোড ইউজার মেইনলি দুইজনকে আমরা হাইলাইট করবো, একটা হচ্ছে ড্রাইভার এবং পেডেস্ট্রিয়ান। প্যাসেঞ্জারদের তেমন কোনো ভূমিকা থাকে না, আনলেস তারা মানে লোড আনলোড হয়, যে প্যাসেঞ্জার গাড়িতে উঠতেছে অথবা গাড়ি থেকে নামতেছে, এছাড়া তাদের তেমন কোনো ভূমিকা থাকে না, তাই না, তারা জাস্ট ড্রাইভারের পাশে বসে থাকে। কিন্তু ড্রাইভার আর পেডেস্ট্রিয়ান এরা হচ্ছে তাদের ওনার, ড্রাইভার কিভাবে গাড়ি ড্রাইভ করতেছে, পেডেস্ট্রিয়ান রাস্তায় কিভাবে চলাচল করতেছে। সো দে আর মোস্ট কমপ্লেক্স অ্যান্ড লিস্ট আন্ডারস্টুড এলিমেন্ট অফ দ্য রোডওয়ে সিস্টেম। কেন, এটা কেউ ব্যাখ্যা করতে পারবেন? দে আর মোস্ট কমপ্লেক্স অ্যান্ড লিস্ট আন্ডারস্টুড এলিমেন্ট অফ দ্য রোডওয়ে সিস্টেম, এই লাইনটা কেউ ব্যাখ্যা করতে পারবেন? স্যার মানে হচ্ছে এইখানে তারা লিস্ট আন্ডারস্টুড বলতে বোঝাচ্ছে তারা নিয়ম মেনে চলে না, যার কারণে যে কোনো ভাবে তারা রোড পার হতে চায় পেডিস্ট্রিয়ানরা, আর যারা হচ্ছে ড্রাইভার যারা, তারা যেখানে সেখানে পার্কিং করে বা মানে বাস স্টপ ছাড়াই প্যাসেঞ্জার উঠানোর জন্য। আপনি একটা দিক আলোচনা করলেন। সো এটার মেইন রিজন হচ্ছে এরা হচ্ছে এখানে কিসের ইনভলভমেন্ট আছে, হিউম্যানের ইনভলভমেন্ট আছে, মানুষ, হিউম্যান বিইং থাকবে এখানে, পেডেস্ট্রিয়ানও হিউম্যান বিইং, ড্রাইভারও হিউম্যান বিইং, এবং মানুষের চেয়ে কমপ্লেক্স আর কোনো কিছু নাই, তাই না? মানুষ বড়ই অদ্ভুত, সে কখন কি করবে কি না করবে এটা আপনি প্রেডিক্ট করতে
পারবেন না সাধারণত। গাড়ির টানাটা প্রেডিক্ট করা যায়, যেগুলো আপনার কি বলে জড় বস্তু, গাড়ি তৈরি করা হয়েছে যেভাবে অর্ডার দেওয়া হবে সেভাবে চলবে, আনলেস মেকানিক্যাল ফেলিওর হয়। ঠিক আছে, আনলেস মেকানিক্যাল ফেলিওর হয়। অন্য সিস্টেম আপনার সিগন্যাল আপনি যেভাবে ফিক্স করছেন সেভাবে চলাচল করবে, কিন্তু মানুষ যে ওই সিগন্যাল মানবে কি মানবে না সেটা আপনার কন্ট্রোলে নাই। কে মানবে না সেটাও আপনার কন্ট্রোলে নাই। ঠিক আছে, মানুষ হঠাৎ করে একটা রুল ব্রেক করবে কি করবে না আপনার কন্ট্রোলে নাই। আবার একজন মানুষ খুব ভালো মানুষ, সে সবসময় ট্রাফিক রুল মেনে চলে, তারপরও সে গাড়ি চালানোর সময় কোনো ধরনের আনওয়ান্টেড সিচুয়েশনে পড়বে নাকি? যেমন গাড়ির যেমন মেকানিক্যাল ফেলিওর হয়, মানুষেরও তো ফেলিওর হতে পারে। সে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লো, হঠাৎ করে তার হার্ট অ্যাটাক হইলো, কিছু একটা হইলো। ঠিক আছে, তো দেখা যাচ্ছে যে এই জিনিসগুলা আসলে মানুষের মানে একটা রোডওয়ে সিস্টেমের মধ্যে যতগুলা ফ্যাক্টর আছে তার মধ্যে এই মানুষকে প্রেডিক্ট করাই হচ্ছে সবচেয়ে ডিফিকাল্ট হয়ে গেছে। মানুষকে প্রেডিক্ট করাই সবচেয়ে ডিফিকাল্ট হয়ে গেছে, এবং এই জন্যই আমি শুরুতে একবার বলেছিলাম ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ার হচ্ছে একটা ইন্টারডিসিপ্লিনারি সাবজেক্ট। ঠিক আছে, এই যে মানুষের ক্যারেক্টারিস্টিক্স গুলো, এগুলো কিন্তু অনেকখানি আপনার সাইকোলজি, সোশিওলজি এইসব সাবজেক্ট থেকে আসে, যে মানুষকে বোঝার চেষ্টা করে যে মানুষ কোন সিচুয়েশনে কি ধরনের বিহেভ করে। হ্যাঁ, সাইকোলজি থেকে আসে। ঠিক আছে, অন্য পার্ট গুলা স্ট্যাটিস্টিক্স থেকে আসতে পারে, কম্পিউটার সায়েন্স থেকে আসতে পারে, ম্যাথমেটিক্স থেকে আসতে পারে, কিন্তু এই হিউম্যান পার্টটা আসলে বোঝা কিন্তু খুবই ডিফিকাল্ট, খুবই আনসার্টিন। কে কখন কি করবে না করবে বোঝা বড়ই দায়। As road users are a major part of the system, human limitations and behavior must be understood and taken into account in all traffic engineering and design matters. এবং এই কারণে আপনারা দেখবেন যে আপনারা যখন স্ট্রাকচার নিয়ে পড়াশোনা করেন তখন দেখবেন যে স্ট্রাকচারের অনেক কিছুই হচ্ছে ডিটারমিনিস্টিক, আনলেস যেই জিনিসগুলা মানুষের কন্ট্রোলে নাই, যেমন আবহাওয়া, ওয়েদার, আর্থকুয়েক, এগুলা বাদ দিয়ে বাকি সব ক্যালকুলেশন কিন্তু মোটামুটি ডিটারমিনিস্টিক। কতটুকু লোড আসবে, কি আসবে, কিভাবে ডিজাইন করবো, ডিটারমিনিস্টিক। কিন্তু ট্রান্সপোর্টেশন ফ্যাক্টরে যখন আসবেন, যেহেতু সবকিছুতেই আপনার হিউম্যান ইনভলভড, আপনার ডিটারমিনিস্টিক সলিউশন খুব কম পাবেন। বেশিরভাগ সলিউশনে কি হবে, স্ট্যাটিস্টিক অথবা প্রবাবিলিস্টিক। প্রবাবিলিস্টিক কি? প্রবাবিলিটি আপনি বলতে পারেন এরকম হইতে পারে, এরকম হওয়ার প্রবাবিলিটি এত, 0 থেকে 1-এর মধ্যে 1 হচ্ছে এটা হবেই, 0 হচ্ছে হবে না। আপনি কখনোই বলতে পারবেন এটা হবেই, অথবা বলতে পারেন হবে না। আপনি বলতে পারেন এটার 60% চান্স আছে হওয়ার, 70%, 80% চান্স আছে হওয়ার। বেশিরভাগ ক্ষেত্রে মানুষ এরকম ডিসিশন নেয়, কিন্তু 100% বলতে পারবেন না। ঠিক আছে, এই জন্য ট্রান্সপোর্টেশনের যত অ্যানালাইসিস, ফার্দার অ্যানালাইসিস, আপনার উপরের লেভেলে যত অ্যানালাইসিস দেখবেন, সবগুলোই দেখবেন যে আপনার ডিটারমিনিস্টিক কম, আপনার প্রবাবিলিস্টিক, স্ট্যাটিস্টিক এই টাইপের অ্যানালাইসিস বেশি হয়। ঠিক আছে, আচ্ছা। It has been found that over 90% of all highway accidents are due to errors of judgment. যে আপনার অন্য যেসব কারণে অ্যাক্সিডেন্ট হয় সেই অ্যাক্সিডেন্ট গুলাকে কিন্তু আপনার রেমেডি করা অনেক ইজি। জিওমেট্রিক একটা ফল্টের কারণে হয়েছে, আপনি ফল্টটা স্টাডি করলেন, ওটাকে ঠিক করে দিলেন। ঠিক আছে, কিন্তু যদি জাজমেন্টের এররে, একজন হিউম্যান পার্সনের জাজমেন্টের এররে হয়, কিন্তু সেটাকে কিন্তু আপনার ওইভাবে ঠিক করা ডিফিকাল্ট। অবভিয়াসলি আপনি ড্রাইভারের জন্য ট্রেনিং সেশন করতে পারেন, হ্যাঁ, তাকে রিভিউ করাতে পারেন। আমাদের মতো দেশে, বাংলাদেশে, যেখানে ড্রাইভিং লাইসেন্সই ঠিক মতো দেওয়া হয় না, সেখানে আসলে ড্রাইভিং স্কিল ইমপ্রুভ করা আসলে মানে আশাটা করা দুরূহ আর কি। As such, it is of paramount importance for a traffic engineer to study the factors which directly or indirectly influence the manner and rate at which errors occur. ঠিক আছে, সো আমার হিউম্যান ফ্যাক্টর গুলা, জাজমেন্ট এরর যেগুলো হয়, তাদেরকে কারা আপনার ইনফ্লুয়েন্স করে, কিভাবে ইনফ্লুয়েন্স করে, এগুলো হচ্ছে আমাদেরকে ট্রাফিক ইঞ্জিনিয়ার হিসেবে স্টাডি করতে হবে, এবং এগুলোকে কিভাবে ইমপ্রুভ করা যায় সেই বিষয়ে রিসার্চ করতে হবে। রিসার্চ The behavior of road user depends upon the factor like education, environment, training. একজন রোড ইউজার আইদার সে ড্রাইভার হইতে পারে অথবা পেডেস্ট্রিয়ান হইতে পারে, সে রাস্তায় কিভাবে বিহেভ করবে এটা তার এডুকেশনের উপর ডিপেন্ড করবে, সে কোন ধরনের পরিবেশে বড় হয়েছে সেটার উপর ডিপেন্ড করবে, তার কোন ধরনের ট্রেনিং আছে নাকি এটার উপর ডিপেন্ড করবে। এই জন্য দেখবেন যে অনেক সময় যারা গ্রামে থাকে, গ্রামে হয়তো এত বড় রাস্তাঘাট কখনো দেখে আসে নাই, তো এই ধরনের গ্রাম থেকে কোনো মানুষ যদি শহরে চলে আসে, তারা কিন্তু অনেক কিছু বুঝতে পারে, স্বাভাবিক তার জন্য।
তার দোষ না, তার জন্য স্বাভাবিক, কিন্তু সেই ক্ষেত্রে তার একা না এসে একজন শহরের সাথে পরিচিত তো এরকম একজন মানুষের সাথে আসা উচিত। সে রাস্তা কিভাবে পার হয় বুঝতে পারে না, হঠাৎ করে দৌড় দিতে চায়, হ্যাঁ রাস্তায় গাড়ি দেখতেছে, সে মনে করছে আমি দৌড় দিলেই সব ঠিক হয়ে যাবে, ঠিক আছে এইভাবে। তো এই সে কিভাবে এটাকে ব্যবহার করবে, তার এডুকেশন, তার ট্রেনিং, তার আইডিয়া, এগুলোর উপরে অনেকখানি ডিপেন্ড করবে। Driving education, road sense can be improved by strict licensing or road safety education policy. ড্রাইভার আমাদের বাংলাদেশে যে অবস্থা আছে, অনেক ড্রাইভারই কিন্তু আপনার সেরকম এডুকেশনাল আপনার ব্যাকগ্রাউন্ড নাই, ঠিক আছে, অনেকে পড়ালেখা করতে পারে না ঠিক মতো। এটা কিন্তু একটা মেজর প্রবলেম, তাই না? কারণ সামনে আপনার যখন ট্রাফিক সাইন সিগন্যাল সম্পর্কে পড়বেন, ওই জিনিসগুলো যদি না বুঝে, একটা লেখা আছে 25 লেখা আছে, মানে কি 25 মাইল পার আওয়ারের চেয়ে, বা স্পিড লিমিট দেওয়া আছে 25 মাইল পার আওয়ার, 25 মাইল পার আওয়ারের চেয়ে বেশি যাতায়াত করতে পারে, সে 25ই পড়তে পারে না, এমপিএইচ পড়তে পারে না, সে কিভাবে বুঝবে তাকে কি ইনফরমেশন দেওয়া হইলো, তাই না? সবসময় তো ছবি এঁকে দেওয়া সম্ভব না, অনেক কিছুতে আপনার সংখ্যা লেখা লাগে, ইউনিট লেখা লাগে, ঠিক আছে? একটা গাড়ি চলতেছে, বলা হয়েছে যে সর্বোচ্চ ওজন হইতে পারে 8 টন, 8 টনের চেয়ে ভারী গাড়ি যেতে পারবে না, অথবা আপনার গাড়ির হাইট যেটা সেটা লেখা আছে যে ক্লিয়ারেন্স হচ্ছে 1.75 মিটার, ঠিক আছে, এর চেয়ে উঁচু গাড়ি গেলে আটকে যাবে। এখন যে ড্রাইভার সে হচ্ছে এটা পড়তেই পারতেছে না, সে কেমন করে ওখানে জাজ করবে, তাই না? এই জন্য মিনিমাম একটা এডুকেশন দরকার, রোড সেন্স দরকার, তার যেই অঙ্গ প্রত্যঙ্গ গুলা ব্যবহার করে, চোখ, মাথা, ব্রেইন, ঠিক আছে, হাত, পা, হ্যাঁ এগুলা যাতে ঠিক মতো কাজ করে, ওগুলাতে যাতে কোনো ধরনের, যেমন রাতকানা যদি কেউ হয়, রাতকানা এক ধরনের রোগ, অনেকে রাতের বেলা কম দেখে, ঠিক আছে, ভিটামিন এর অভাবে মনে হয়। সো এই টাইপের যদি লোক, তার দেখতে কষ্ট হচ্ছে, অথবা তার চোখ খারাপ হয়েছে, তার চশমা দরকার, কিন্তু সে দরিদ্র মানুষ, চশমা কেনার ইচ্ছা নাই, কিন্তু সে চালাইতে গিয়ে দেখতে পারতেছে না, তাই না? কয়জন ড্রাইভারকে দেখছেন আর তাদের চশমা থাকে, তাই না? কিন্তু তাদের অনেকেরই কিন্তু চোখ খারাপ থাকতে পারে। কয়জন ড্রাইভারকে আপনারা দেখছেন যে তারা চশমা পরে, কিন্তু তাদের অনেকেরই কিন্তু চোখ খারাপ থাকতে পারে, তাই না? তো এগুলা তারা যদি হয়তো তাদের পার্সপেক্টিভে, হ্যাঁ আমার লাগবে না, আমি পারবো, এক্সট্রা খরচ করার কি দরকার, এরকম চিন্তা করে সে কিন্তু হচ্ছে নিজের জন্য, তার প্যাসেঞ্জার জন্য, অন্য গাড়ি ঘোড়ার জন্য সে কিন্তু একটা থ্রেট হিসেবে আপনার আসতেছে। সেই জন্য আপনার স্ট্রিক্ট লাইসেন্সিং করতে হবে, এবং রোড সেফটি এডুকেশন পলিসি করতে হবে, এবং কিছুদিন পর পর এগুলো শেখাতে হবে। As for pedestrians, there is no scope for formal education. সো ড্রাইভারদের তো এটা আপনি শেখাতে পারেন, কারণ কি তাদের একটা লাইসেন্স দরকার। সো লাইসেন্সের রেসপেক্টে তাদেরকে আনতে পারেন, নাই তোমার লাইসেন্স আছে, তুমি এটা শেখো, এই ট্রেনিং করো, এইভাবে অনেকভাবে আপনি বুঝাইতে পারেন। কিন্তু যারা পেডেস্ট্রিয়ান তাদেরকে কিভাবে কন্ট্রোল করবে? তাদের কোনো কন্ট্রোল নেই, যে কেউ পেডেস্ট্রিয়ান হয়ে যেতে পারে। আমি এখন রাস্তায় নামে গেলে আমি পেডেস্ট্রিয়ান, ঠিক আছে, গ্রাম থেকে কেউ এসে রাস্তায় নামে গেলে সে পেডেস্ট্রিয়ান। তো তাদেরকে তো আসলে ফর্মাল কোনো এডুকেশন দেওয়া সম্ভব না। এবং they are the most exposed vulnerable group comprising largest load users group especially within the urban area. They need protection by law, ঠিক আছে? শহরে এলাকায় তারা চলাচল করে, তারা কিন্তু মোস্ট ভালনারেবল। কারণ কি, ওই মানুষের উপরে একটা গাড়ি এসে ধাক্কা দিলেই ফ্যাটাল অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। একটা গাড়ির সাথে আরেকটা গাড়ি ধাক্কা খেলে সবসময় ফ্যাটাল অ্যাক্সিডেন্ট নাও হতে পারে, কারণ গাড়ির অনেক সেফটি ফিচার থাকে, কত জোরে ধাক্কা খাচ্ছে এটার উপর ডিপেন্ড করে। কম স্পিডে ধাক্কা গেলে সাধারণত আপনার প্রপার্টি ড্যামেজ ছাড়া তেমন কিছু হয় না, ঠিক আছে, অল্প ইনজুরি হতে পারে। কিন্তু আপনি যদি একটা গাড়ি দিয়ে একজন পেডেস্ট্রিয়ানের উপরে আস্তে করেও ধাক্কা দেন, আপনার ফ্যাটাল অ্যাক্সিডেন্ট হতে পারে, তাই না? সো সেই জন্য দে নিড প্রোটেকশন বাই ল, ঠিক আছে, জন্য পেডেস্ট্রিয়ানকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দেওয়া হয়। তো বিদেশের রাস্তাগুলোতে আমি দেখছি যে আসলে পেডেস্ট্রিয়ানকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দেওয়া হয়, কিন্তু সেখানে মানুষজন আর আবার একটা ভালো কোয়ালিটি আছে, তার হচ্ছে রুলস মানে। আমাদের বাংলাদেশে এই সমস্যাটা আছে যে মানুষজন রুলস একদম মানে না, ঠিক আছে, তারা নিজেদেরকে রাস্তার রাজা মনে করে, রাস্তার রাজা যেই নামে সেই নিজেকে রাস্তার রাজা মনে করে। যদি কোনো গাড়ি ড্রাইভার নামে সেও নিজেকে রাস্তার রাজা মনে করে, যদি কোনো পেডেস্ট্রিয়ান নামে সেও নিজেকে রাস্তার রাজা মনে করে, কোনো মোটরসাইকেল নামে সেও নিজেকে রাস্তার রাজা মনে করে, সবাই রাস্তার রাজা, তার জন্য অন্য সবাই ওয়েট করবে, এটা মনে করে। এটা হচ্ছে ভুল একটা অ্যাটিটিউড। আচ্ছা, প্রায়োরিটি অন দ্য রাইট অফ ওয়ে গিভেন টু দ্য, জি বলেন। স্যার, যখন ড্রাইভার কোনো রুলস না মানে তখন তাকে দেখা যায় যে জরিমানা করা হয়, কিন্তু পেডেস্ট্রিয়ান যারা, তারা যদি কোনো রুল না মানে এক্ষেত্রে তো কোনো জরিমানা বা কিছু দেখা যায় না। গুড, একটা ভালো পয়েন্ট বলছেন, জরিমানা করা যায় না। সো এটাও কিন্তু করা যেতে পারে, ঠিক আছে। আপনারা যখন ট্রাফিক জ্যামে কোন মানে
প্রবলেম সলিউশনের কথা বলবো তখন যদি এটা ইনক্লুড করতে পারে যে প্রত্যেক মানুষের তো এখন এনআইডি থাকে, তাই না? যে কি বলে, ন্যাশনাল আইডেন্টিটি কার্ড, তাই না? তাহলে প্রত্যেক মানুষের এনআইডি থাকবে, তাহলে ওই মানুষকে ট্রেস করা পসিবল, তাই না? কি ধনী কি গরিব সবারই এনআইডি থাকা বাধ্যতামূলক। তো যেই পেডেস্ট্রিয়ান এসব আপনার রুলস ব্রেক করবে তাদেরকেও আপনার টিকিট দেওয়া যেতে পারে, না হলে তাদের অন্য যেসব সুযোগ সুবিধা তারা পেতে যাবে, মোবাইল কিনতে যাবে, মোবাইল কিনতে পারবে না, তোমার এখানে আপনার ইয়ে আছে কি বলে টিকিট দেওয়া আছে, তুমি টিকিটের টাকা পরিশোধ করো তারপরে তুমি কিনতে পারবা। ঠিক আছে, এইভাবেই কিন্তু বিদেশে আপনার কি করে, কোন একটা জিনিস আপনি যদি 100% মানে অ্যাক্টিভেট করতে চান তাহলে কিন্তু মানুষকে বাধ্য করতে হয়। কিছু মানুষ সবসময় থাকবে যেটা করবে না, তাই না? এখন রাস্তায় আপনি যখন ব্যবহার করতে যাচ্ছেন তাকে একটা টিকিট দেওয়া হলো, সে বললো আমার কি, আমি তো রাস্তায় গাড়ি চালাই না। যেমন গাড়ি যখন চালায় তখন কি করে, তাকে টিকিট দেওয়া হলে বা জরিমানা করা হলে তার কোনো একটা কার্ড নিয়ে যাওয়া হয়, ট্যাক্স টোকেন অথবা ফিটনেস সার্টিফিকেট কিছু একটা নিয়ে যাওয়া হয়। ঠিক আছে, সো পরের বার যদি দেখে যে সে এটা পরিশোধ করে নাই তখন আরো বড় বেশি আপনার জরিমানা করা হয়। তো এই জন্য যারা টিকিট খায় তাদেরকে হচ্ছে কি টিকিটের টাকাটা পরিশোধ করতে হয়। মানে একজন পেডেস্ট্রিয়ান মনে করতে পারে আমার তো কোনো মানে সমস্যা নাই, আমার কি করবে, এনআইডি কার্ড নিয়ে যাবে, তখন বললাম যে অন্যভাবে তার সুযোগ সুবিধা আটকাতে হবে। সে পেডেস্ট্রিয়ান, অসুবিধা নাই, তার কি কোনো বাড়ি আছে, তার কি কোনো মোবাইল দরকার, ওগুলা ব্লক করে দেওয়া হোক। ঠিক আছে, এইভাবে মানুষকে বাধ্য করা যে তুমি রুলস এর আন্ডারে আসো, এবং তুমি যদি কোনো রুলস ব্রেক করো সেটার জন্য ফাইন দাও। যখন ফাইন দেওয়া শুরু করবে তখন ঠিকই দেখা যাবে যে রুলস মানতেছে। ঠিক আছে, শক্তের ভক্ত নরমের জম, তাই না? জি এরকম স্যার। করা যেতে পারে, এরকম করা যেতে পারে। Priority on right of way is given to the pedestrian. Therefore, it is the driver's responsibility for safety of pedestrian. As such, his behavior in this regard is very important. So, এটা অনেকখানি ড্রাইভারের রেসপন্সিবিলিটির মধ্যে পড়ে যে পেডেস্ট্রিয়ানকে আপনার রাইট অফ ওয়ে দিতে হবে। রাইট অফ ওয়ে মানে বুঝেন? রাইট অফ ওয়ে জি স্যার, চলাচলের সুবিধাটা। উদাহরণ দিয়ে বুঝেন, চলাচলের সুবিধা বলতে কি বোঝায়? স্যার যেমন একজন পেডেস্ট্রিয়ান রাস্তা ক্রস করতে চাচ্ছে, তো তখন স্যার ড্রাইভারের উচিত একটু স্লো করা বা তাকে যেতে দেওয়ার ব্যবস্থা করা। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হয়েছে, অনেকখানি হয়েছে। সো যেমন ধরেন আমি আরেকটা উদাহরণ দিই যে অনেক রাস্তায় স্টপ সাইন থাকে, অনেক রাস্তায় স্টপ সাইন থাকে। ঠিক আছে, স্টপ সাইন দেখেছেন আপনারা কোথাও কোনো রাস্তায়? বাংলাদেশে অত বেশি দেখা যায় না, বিদেশে বেশি দেখা যায়। মানে যেসব রাস্তায় সিগন্যালের দরকার নাই কিন্তু ইন্টারসেকশন আছে সেসব রাস্তায় আপনার স্টপেজ সাইন থাকে। ঠিক আছে, এখানে স্টপেজ সাইন থাকে, এখানে স্টপ সাইন থাকে, দুই দিকেই থাকতে পারে। ঠিক আছে, সো স্টপ সাইনের রুলসটা কি, যে আপনার গাড়ি আসতেছে, গাড়ি এখানে আসলো, তাকে এখানে থামতে হবে, ইন্টারসেকশনে এন্ট্রির আগে থামতে হবে। থামবে, দেখবে যে অন্য কোথাও গাড়ি আছে নাকি, যদি গাড়ি না থাকে সে চলাচল করবে। ঠিক আছে, সে চলাচল করবে। তো এখন যদি একাধিক গাড়ি আসে তাহলে কি হবে, যেই গাড়িটা আগে আসছে সে আগে যাবে। ধরেন এখানে দুই দিক থেকে গাড়ি আসতেছে, এই দিক থেকে গাড়ি আসতেছে, আবার এই দিক থেকে গাড়ি আসতেছে। এ একটু আগে আসছে, আগে থামছে, আপনি একটু পরে আসছেন, এদিকে গাড়ি একটু পরে আসছে, তাহলে এ থামার পরে এ আগে চলে যাবে, তারপরে এ যাবে। ঠিক আছে, এমন যদি হয় যে এই গাড়িটাও আসছে এই গাড়িটাও আসছে, একই সাথে আসছে, একই সাথে থামছে, তখন একজনকে আগে যেতে হবে, একজনকে পরে যেতে হবে। তাহলে রুল কি? তাহলে রুল হচ্ছে সাধারণত বিদেশের রুলটা হচ্ছে আপনার ডান দিকে যে থাকবে, আপনি ড্রাইভিং করতেছেন, আপনার ডান দিকে যে থাকবে সে আগে যাবে। তাহলে এই গাড়ির ডান দিকে এ আছে, এই গাড়ির বাম দিকে এ আছে, তাহলে সেই হিসেবে এর আগে যাওয়ার কথা, এর রাইট অফ ওয়েটা থাকবে। ঠিক আছে, অর্থাৎ যে আগে সুযোগ পাবে সে হচ্ছে রাইট অফ ওয়ে। ঠিক আছে, তো সেই হিসেবে দিবস যেটা বললো যে রাস্তার সামনে আপনার পেডেস্ট্রিয়ান আসছে, সো গাড়ির উচিত যে হচ্ছে স্লো করা, তাকে রাইট অফ ওয়েটা দেওয়া। ঠিক আছে, এটা ঠিক আছে, কিন্তু এটা ভুল হবে কখন? এটা ভুল হবে কখন, মানে পেডেস্ট্রিয়ানের জন্য এই জিনিসটা ভুল হবে কখন, যেটা আমি বারবারই বলতেছি যে এই সিগন্যালটা আপনার অনেকক্ষণ ধরে বন্ধ আছে, অনেকক্ষণ ধরে বন্ধ আছে। ঠিক আছে, 10 মিনিট ধরে বন্ধ আছে, তারপর এটা খুললো, তখন যদি আপনি এই দিক থেকে রাস্তা পার হইতে চান তখন সেটা একটা অফেন্স, তখন সেটা একটা আপনার ট্রাফিক অফেন্স। কারণ কি, এখন হচ্ছে গাড়িগুলা অনেকক্ষণ পরে ছাড়া পাইছে এবং এই সিগন্যালটা বেশিক্ষণ খোলাও থাকবে না, তো তারা তাড়াতাড়ি করে এটাকে ক্রস করতে চাবে। তখন আপনি যদি এটাকে ক্রস করতে চান আপনার জন্য দাঁড়ানোটা আসলে ঠিক নয়, ইন এ সেন্স যে এটাতে আপনার রাস্তার এফিসিয়েন্সিটা কমে যাবে, প্লাস একটা পেডেস্ট্রিয়ান হিসেবে আপনার একটা আপনি রুলস ব্রেক করতেছেন। ঠিক আছে,
নেক্সট হচ্ছে ড্রাইভার্স ক্যারেক্টারিস্টিক্স। ড্রাইভার্স ক্যারেক্টারিস্টিক্স আর ইনভলভড ইন, আসলে ড্রাইভারের ক্যারেক্টারিস্টিক্স সবকিছুর মধ্যেই ডিপেন্ড করে, তাই না? অ্যাকোমোডেটিং রোডওয়ে এনভায়রনমেন্ট ডিউরিং ড্রাইভিং অর অ্যাডপ্টিং সেফ স্পিড, কি স্পিডে গাড়ি চালাবে, স্ট্রেট রাস্তায়, কার্ভড রাস্তায়, সারফেস কন্ডিশন খারাপ হলে কিভাবে চালাবে, লেন উইথ কম থাকলে কিভাবে চালাবে, যেসব রাস্তায় পুয়ারলি এক্সেস কন্ট্রোল, ডেনসিটি অফ ট্রাফিক বেশি থাকলে কিরকম করবে, কম থাকলে কিরকম করবে, অ্যাপ্রোচিং টুয়ার্ডস প্রায়োরিটি জাংশন, negotiating bottlenecks, intersection, speed breakers, bridges, pedestrian crossing, side roads, day-night driving, weather condition, sunny, foggy, rainy, ঠিক আছে? এবং বিভিন্ন কন্ডিশনে আপনার ড্রাইভার আসলে তার ক্যারেক্টারিস্টিক্স কিরকম সেটার উপর বেস করে কিন্তু আপনার পুরো ট্রাফিকের ক্যারেক্টারিস্টিক্স ভ্যারি করবে। এবং সবগুলাতেই আপনার ড্রাইভারের কোনো না কোনো রোল আছে। সবগুলা কন্ডিশন যেগুলো বলা হলো সবগুলাতে কিন্তু ড্রাইভারের কোনো রোল আছে। সে যদি তার রোল ঠিক মতো প্লে না করে সেটা কিন্তু একটা ডেঞ্জার, নিজের জন্য ডেঞ্জার, অন্য গাড়িদের জন্য ডেঞ্জার। সানি, ফগি, রেইনি ওয়েদার, ঠিক মতো দেখা যাচ্ছে না, রাস্তা খুব পিচ্ছিল, কিন্তু সে গাড়ির স্পিড কমাচ্ছে না, খুব জোরে চালাচ্ছে। পরে যখন ব্রেক করতে যাবে দেখবে যে ব্রেক ঠিক মতো ধরতে পারতেছে না, অন্য গাড়িকেও ধাক্কা লাগাবে, নিজেও ক্ষতিগ্রস্ত হবে। ঠিক আছে? গ্যাপ অ্যাকসেপ্টেন্স, সামনের গাড়ির সাথে কি পরিমাণ ডিসটেন্স রাখবে। লেন চেঞ্জিং, ওভারটেকিং, এগুলো তো ডিসিশনের ব্যাপার। লেন চেঞ্জ করার সময় সে ঠিক মতো দেখে নিছে নাকি, আমি যেই লেন দিয়ে যাইতে চাচ্ছি সেই লেন ফাঁকা আছে নাকি। ওভারটেকিং করার সময় আমি ওভারটেকিং কিভাবে করতেছি, আমি কি অপোজিট ডিরেকশনে চলে যাচ্ছি নাকি, হ্যাঁ, এবং আমি সময় মতো ওভারটেক করতে পারবো নাকি। হাইওয়েতে এই জিনিসটা প্রায় হয়, যদি 2 লেনের গাড়ি হয়, 2 লেনের রাস্তা হয়, হ্যাঁ, যখন ওভারটেক করতে চায় তখন কি করে, তখন হচ্ছে এদিক থেকে আমরা গাড়ি চলতেছে, এখানে সামনে একটা স্লো মুভিং ভেহিকেল আছে, সে অপর দিকের ডিরেকশনে চলে যায়, এই ডিরেকশনে চলে গিয়ে তারপরে একে ক্রস করে আবার এখানে ব্যাক করে। এখানে অন্য দিক থেকে গাড়ি আসতেছে নাকি, কতটা কাছে আছে, আমি কি রাইট লেনে যাব কি যাব না। ঠিক আছে? কারণ কি, এটা যদি আপনার ঠিক মতো ডিসিশন নিতে না পারেন তাহলে কি হবে, হেড অন কলিশন হবে। আপনি যদি এখান থেকে এদিকে যান এবং এদিক থেকে গাড়ি চলে আসে, দুজনের মুখোমুখি সংঘর্ষ হবে, মুখোমুখি সংঘর্ষ। ঠিক আছে? হেড অন কলিশন। বিভিন্ন কলিশন আছে যেগুলোর নাম আমরা সামনে আরো ভালো মতো শিখবো। হেড অন কলিশন, এই ধরনের হেড অন কলিশন হইলে আপনার এটা সবচেয়ে ফ্যাটাল হয়, এখানে মানুষ মারা যাওয়ার চান্স খুব বেশি। ঠিক আছে? হেড অন কলিশন হচ্ছে সবচেয়ে ডেঞ্জারাস টাইপের কলিশন, মানুষ মারা যাওয়ার চান্স সবচেয়ে বেশি। ঠিক আছে? ক্রসিং জাংশন এট দ্য এন্ড অফ দ্য গ্রিন পিরিয়ড, স্টপিং অর নট স্টপিং, একটা আপনার ইন্টারসেকশন আসছে, আপনার ইয়েলো লাইট চলে আসছে, আপনি থামবেন কি থামবেন না, আপনি কি থামবেন নাকি আপনি স্পিড করে এক্সিলারেট করে চলে যাওয়ার চেষ্টা করবেন, ড্রাইভারের ক্যারেক্টারিস্টিক ডিপেন্ড করে। ঠিক আছে? কিপিং হেডওয়ে উইথ দ্য লিডার, সামনের গাড়ি যেটা আছে তার সাথে কত ডিস্টেন্স রাখবো, এগুলো অনেক কিছু আপনার ড্রাইভারের ক্যারেক্টারিস্টিক ডিপেন্ড করে। রোডওয়ে সাইন ডিজাইন, আমার ড্রাইভারের চোখের পাওয়ার কিরকম হয় এভারেজ, সেটার উপর বেস করে আমার যেই রাস্তায় যেই সাইন গুলা দেওয়া হয় তার লেটার সাইজ কেমন হবে, লেটারের হাইট কেমন হবে, কোথায় প্লেস করা হবে, কালার কিরকম হবে, এই জিনিসগুলা কিন্তু ড্রাইভারের ক্যারেক্টারিস্টিক্স এর উপরেই ডিপেন্ড করে। এগুলো অনেক রিসার্চ করে করা হয়, জাস্ট যে কোনো একটা কিছু লিখে দিলেই হয় না, অনেক রিসার্চ করে করা হয় যে কত দূর থেকে সেটা দেখতে পাবে, তো এটার জন্য আপনার হাইট কত হইতে হবে, হ্যাঁ, এবং ড্রাইভারের চোখের পাওয়ার কিরকম থাকতে হবে। ঠিক আছে? এই সবগুলো কিন্তু হচ্ছে কোঅর্ডিনেটেড। স্ট্রিট লাইটিং ডিজাইন, আপনার কি পরিমাণ আলো দিতে হবে, ফিক্সিং দ্য লেভেল অফ ইলুমিনেশন মানে তো বুঝেন কতটুকু আলো দিবে, হ্যাঁ, ড্রাইভার কি কতটুকু উজ্জ্বল দেখতে পাবে, এসব কিছু হচ্ছে ড্রাইভারের ক্যারেক্টারিস্টিক ডিপেন্ড করবে। রোডওয়ে মার্কিং ডিজাইন, কালার ইন্টেন্সিটি অফ রেট্রোরিফ্লেক্টিভ মার্কিং, লাইসেন্সিং কন্ট্রোল, ড্রাইভারের ক্যারেক্টারিস্টিক ডিপেন্ড করবে। আচ্ছা, নেক্সট হচ্ছে ফ্যাক্টরস এফেক্টিং রোড ইউজার ক্যারেক্টারিস্টিক্স। রোড ইউজার তাদের ক্যারেক্টারিস্টিক কোন কোন ফ্যাক্টর আপনার এফেক্ট করে। ফিজিক্যাল ফ্যাক্টরের মধ্যে কি আছে, ড্রাইভার অথবা পেডেস্ট্রিয়ান যেই হোক না কেন, তার আইসাইট ভিশন, তার চোখ কতটুকু ভালো মতো দেখতে পায় নাকি, কানে ভালো মতো শুনতে পায় নাকি, হর্ন শুনতে পাচ্ছে নাকি। ঠিক আছে? আদার ডিফেক্টস, ডিসেবিলিটিস, তার অন্য কোনো ধরনের ডিসেবিলিটি আছে নাকি, মৃগী রোগ বা এমন কিছু যে হঠাৎ করে সে আনকনসিয়াস হয়ে যাবে, এই টাইপের কোনো ডিসেবিলিটি আছে নাকি। ফ্যাটিকটা হচ্ছে বললাম যে অনেক ড্রাইভার অনেক বেশি ওভারটাইম করে, জন্য তখন তারা গাড়ি চালাতে চালাতে ঘুমিয়ে পড়ে, তার ফ্যাটিক আছে নাকি। অ্যালকোহল ড্রাগস এর এফেক্ট আছে নাকি, মদ খায় নাকি, ওষুধের কারণে ডিজিনেস আসে নাকি। হয়তো সে মদ খায় না কিন্তু সে তার কোনো একটা রোগের কারণে একটা ওষুধ খায়, যেই ওষুধ খেলে কিছুটা আপনার ঘুম ঘুম ভাব হয়, তাই না। একটা ওষুধ আছে হিস্টাসিন, এটা খেলে কিন্তু অনেকগুলি ঘুম পায়। ঠিক আছে? ঠান্ডার জন্য মানুষ হিস্টাসিন খায়, গাড়ি চালানো শুরু করলো, গাড়ি চালাতে গিয়ে দেখে ঘুমায় পড়তেছে।
ঠিক আছে? তো এগুলা খেয়াল রাখতে হবে। দে আর টেম্পোরারি ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স হুইচ এফেক্ট দ্য রিঅ্যাকশন টাইম। এগুলার কারণে ফ্যাটিক, অ্যালকোহল, ড্রাগ এগুলোর কারণে তার রিঅ্যাকশন টাইম, সে রাস্তায় কিছু দেখলো সেই অনুযায়ী সে তার একটা ভূমিকা নিবে, গাড়ি থামাবে অথবা ব্রেক দিবে অথবা এক্সেলারেট করে চলে যাবে, সেটা কিন্তু তার রিঅ্যাকশন টাইমটা বেড়ে যাবে, অ্যাক্সিডেন্ট হতে পারে। জাজমেন্ট টাইম, অ্যালার্টনেস, তারপর মেন্টাল ফ্যাক্টর, তার বুদ্ধিশুদ্ধি কিরকম। অনেকের আসে যে মানে যদি বিকাশ ভালো মতো না হয়, ইন্টেলিজেন্স সেগুলা আপনার অতটা নাও থাকতে পারে, যেহেতু গাড়ি চালানোর সময় আপনি একটা কমপ্লেক্স এনভায়রনমেন্টে থাকেন, ঠিক আছে? যদি সেম পারসন না হয় অথবা মানে মাথা ভালো মতো কাজ করে এরকম না হয়, সেক্ষেত্রে কিন্তু আসলে জিনিসটা ডিফিকাল্ট হয়ে যায়। এডুকেশন, স্কিল, নলেজ, এক্সপেরিয়েন্স, ট্রেনিং এগুলোর উপর অনেকখানি ডিপেন্ড করে। সাইকোলজিক্যাল ফ্যাক্টর, আমার যে গাড়ি চালাচ্ছে তার কি ইমপেশেন্স এর সমস্যা আছে নাকি? ইমপেশেন্স মানে কি? ধৈর্য ধরতে পারে না, ধৈর্য ধরতে পারে না। হ্যাঁ, সিগন্যাল পড়ছে আপনার, এই সিগন্যাল নর্মাল টাইমে ধরেন 60 সেকেন্ডের সিগন্যাল, 60 সেকেন্ড সে ওয়েট করতে করতে একদম অধৈর্য যাচ্ছে, এতক্ষণ ধরে আটকে রাখছে, কি করছে না করছে, যেই গাড়ি চাললো সে একদম দিল হাই স্পিডে গাড়িতে আপনার এক্সেলারেট করা শুরু করলো, কিন্তু সামনের গাড়ি হয়তো সেইভাবে এক্সেলারেট করে নাই, সামনের গাড়ি দিকে ধাক্কা দিয়ে দিল। ঠিক আছে? অ্যাটেনটিভনেস, অনেকের অ্যাটেনশন ডিসঅর্ডার থাকে। ঠিক আছে? অ্যাটেনশন ডিসঅর্ডার কি ধরনের? যে বেশিক্ষণ একটাতে মনোযোগ দিতে পারে না। তো গাড়ি চালানোর সময় আপনাকে কি করতে হবে? সামনে পাশে মনোযোগ রাখতে হবে। এটা আপনার অ্যাটেনশন ডিসঅর্ডার আছে, আপনি একটু পরেই মোবাইল বের করে দেখতেছেন অথবা গান ঠিক করতেছেন বা অন্য কোনো কাজে ব্যস্ত হয়ে যাচ্ছেন, তো এগুলো হচ্ছে অ্যাটেনশন ডিসঅর্ডার। সো অ্যাটেনটিভনেস যদি না থাকে সেটাও কিন্তু আপনার তার ড্রাইভার হওয়ার জন্য উপযোগী না। অ্যাবিলিটি টু ফলো রেগুলেশন, তার রেগুলেশন, ট্রাফিক রুলস এগুলো ফলো করার মেন্টালিটি আছে নাকি, ম্যাচুরিটি আছে নাকি, এই সাইকোলজিক্যাল ফ্যাক্টর গুলো কিন্তু একজন ড্রাইভারের পারফরমেন্সকে, আপনার ড্রাইভার অথবা পেডেস্ট্রিয়ান যে কারো পারফরমেন্সকে অনেকখানি আপনার এফেক্ট করে। বলেন। স্যার অনেক সময় স্যার দেখা যায় মানে একটা ড্রাইভার যখন চালাচ্ছে স্যার, উল্টো দিক থেকে আসা গাড়িগুলো মানে হাই বিম চোখের উপর ডাইরেক্ট মানে লাগে, এই জিনিসটা কি স্যার কোনোভাবে কন্ট্রোল করা যায়? এতে অনেক সময় দেখা যায় আপনি যেটা ফেস করছেন এটা আমিও ফেস করছি। হ্যাঁ, আপনি কি আরো কিছু বলবেন? আরো কিছু বলতে চাচ্ছিলেন? বলেন। না স্যার, না। সো আমি এটা ফেস করছি। আমার যেটা মনে হয় এটা হচ্ছে এডুকেশনের অভাব। ঠিক আছে? আমি বিদেশে কখনো এই সমস্যাটা ফেস করি না, আমি বাংলাদেশে এসে এই সমস্যাটা ফেস করছি। হ্যাঁ, আর আমার এটা মনে হয় অনেক মানুষ মনে করে যে হাই বিম দিয়ে গাড়ি চালাইতে হবে, তারা কখনো লো বিমে যায় না। ঠিক আছে? এটা যে অপোজিট ডিরেকশনে যারা গাড়ি চালাচ্ছে তাদের যে কি সমস্যা হচ্ছে সেটা তারা কখনো রিয়েলাইজই করতে পারে না আমার ধারণা। তাদের শিক্ষার অভাব, এক্সপিরিয়েন্সের অভাব। তারা যখন ড্রাইভিং লাইসেন্সটা পাইছে তাদেরকে কেউ বলে নাই তুমি হাই বিমে গাড়ি চালাও না, হাই বিম শুধুমাত্র স্পেসিফিক কন্ডিশনের জন্য। আইদার আপনি অপোজিট মানুষকে অথবা কাউকে আপনি একটা সিগন্যাল দিতে চাচ্ছেন অথবা খুব অন্ধকার রাস্তায় আপনি কিছু সময়ের জন্য হাই বিমে চালাচ্ছেন, সেটা আলাদা ব্যাপার। কিন্তু ঢাকা শহরে এরকম অনেক ড্রাইভার আছে যারা সবসময় হাই বিমে চালায়, তারা কখনো লো বিমে যায়ই না। ঠিক আছে? এটা হচ্ছে তাদের একটা শিক্ষার অভাব। এটাকে কন্ট্রোল কিভাবে করা যায়? ওই যে আপনি যখন ড্রাইভিং লাইসেন্সটা ইম্পোজ করবেন তখন তাদেরকে এটা বাধ্যতামূলক ভাবে ইয়া করবেন। আমাদের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষাও তো নকল করে, আপনারা কি জানেন? যাদের ড্রাইভিং লাইসেন্স আছে যে পরীক্ষাগুলো হয় ওই উত্তর দিয়ে দেয় আগে। ঠিক আছে? ওরকম ওখানে ওদের কি বলে, দালাল বলে মনে হয়। কিছুই করা লাগে না স্যার, শুধু টাকা দিলেই হয় স্যার। পরীক্ষাও দেওয়া লাগে না, শুধু হাজিরা দিতে হয়, এই স্যার সিগনেচার দিয়ে দিলেই হয়। হ্যাঁ, তো দালাল থাকে তারা ইয়া করে। সো এদের কাছে আপনি কি আশা করবেন? ঠিক আছে? তো এটার সমাধান কি হতে পারে? ওই লাইসেন্সটাকে স্ট্রিক্ট করা, যে ড্রাইভার যে লাইসেন্স পাবে তার অবশ্যই জানা উচিত যে গাড়ি লো বিমে চালাইতে হয়। আপনি হাই বিম স্পেসিফিক কন্ডিশন ছাড়া চালাবেন না। কিন্তু আপনি কয়জনকে শিখাবেন? আমি প্রথম দিকে যদি সুযোগ হইতো তাদেরকে বলতাম আপনি গাড়ি হাই বিমে চালাচ্ছেন, লো বিমে চালান। এখন এরকম উপদেশ দিলে অনেকে পছন্দ করে না, বলে আমার চেয়ে বেশি বুঝে, এরকম অনেক কিছুই মনে করে। কিন্তু এতে অন্য পার্শ্বের মানুষের তো অনেক কষ্ট হয়, অনেক ডিফিকাল্টিস হয়, অন্যদের চালানো অনেক ডিফিকাল্ট হয়। এটা ওনারা তো ফেস করার কথা। ওনারা যখন নিজে যাচ্ছে অন্য দিক থেকে দেখতেছে যে হাই বিমে গাড়ি আসতেছে, তখন কিন্তু জিনিসটা অনেকটা ঝলসায় যায়, তাই না? তখন রাস্তার অন্য কিছু দেখতে অনেক অসুবিধা হয়। এখন ওনারা বুঝে না নাকি কি করে এটা তো আমি বুঝি না। এটা লাইসেন্সিং এর মাধ্যমে অথবা ট্রাফিক রুল ইম্পোজ করা, যে যারা নর্মাল রাস্তায় হাই বিমে চালাবে তাদেরকে টিকেট দেওয়া, এরকম অনেক কিছু করা যেতে পারে। কিন্তু আমাদের তো আসলে বেসিক জিনিসগুলোই আমরা ঠিক করতে পারতেছি না, তাই না? আমরা লাইসেন্স দিব সেটাই ঠিক মতো দিতে পারতেছি না। যারা গাড়ি চালাইতে পারে না তারা লাইসেন্স নিয়ে চলে যাচ্ছে। হাস্যকর নিয়ম কি, সে মোটরসাইকেল চালানোর লাইসেন্স নিতে চেয়েছে, তাকে বলতেছে তুমি গাড়ি চালায় টেস্ট দাও। আমি যখন যেদিন ড্রাইভিং টেস্ট বাংলাদেশে দিতে গেছিলাম সেদিন আমার সামনের জন বলে
আমি তো মোটরসাইকেলের লাইসেন্স নিতে আসছি, আমাকে তো বলতেছে যে কি ড্রাইভিং গেলে গাড়ি গাড়ি চালার টেস্ট দিও। আমি তো জীবনে স্টিয়ারিং হুইলেই বসি নাই, আমি জীবনে স্টিয়ারিং হুইলেই বসি নাই, তাকে এই গাড়ি চালায় মোটরসাইকেলের লাইসেন্স দিবে? কি হাস্যকর একটা ব্যবস্থা, কি হাস্যকর একটা ব্যবস্থা। সে বসছে, কিছু পারে নাই, কিন্তু সে মোটরসাইকেলের লাইসেন্স পাই গেছে, টাকা দিছে পাই গেছে। ঠিক আছে, এটা কি অ্যাপ্রোপ্রিয়েট কিছু হইলো? এটা তো হচ্ছে মানুষের স্যার এইটা সেফটি তো নিয়ে মনে হয় যারা খেলাধুলা একসাথে করা। 2 লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করে স্যার তাদের জন্য। বলেন। স্যার এটা তো মনে হয় যারা একসাথে 2 লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করে তাদের জন্য স্যার। না, উনি শুধু মোটরসাইকেলের জন্য করছিল, উনি শুধু মোটরসাইকেলের জন্য করছিল। ওই দিন আমি যেখানে যে ইয়াটা গেছিলাম, উত্তরার পাশেটা, নিকুঞ্জের পাশেরটা, ওখানে কোনো মোটরসাইকেলের ব্যবস্থা ছিল না। আইদার মোটরসাইকেল নাই অথবা কিছু একটা হয়েছে। হ্যাঁ, ওই সেরে ছিল না, তাদের শুধু একটা গাড়ি ছিল, তারা সবাইকে গাড়ির লাইন দাঁড় করা হয়েছে, তাদের সবাইকে গাড়ির লাইনে দাঁড় করা হয়েছে। ও বলছে আমি মোটরসাইকেলের জন্য অ্যাপ্লাই করছি, আমার গাড়ি নাই, আমার গাড়ি চালানোর ইচ্ছাও নাই। ঠিক আছে, আচ্ছা আচ্ছা নন প্রফেশনালদের তো just দুইটা একসাথে দিয়ে দেয়। হ্যাঁ 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 হ্যাঁ, বলেন আবার। নন প্রফেশনাল যে ড্রাইভিং লাইসেন্স তাদের মানে দুইটাই একসাথে দিয়ে দেওয়া হয়, সে পারুক না পারুক। ওই অ্যাপ্লিকেশনে একটা জায়গা আছে, আপনি কি দুইটাই চান নাকি? আপনি দুইটাই চান নাকি? আপনি যদি দুইটাই চান, সেক্ষেত্রে আপনি গাড়িটা পাস করলে মোটরসাইকেলটা দিয়ে দিবে। কিন্তু আমার কাছে এটা অ্যাপ্রোপ্রিয়েট মনে হয় না, কারণ মোটরসাইকেলের চালানো, মোটরসাইকেলের ব্যালেন্সিং কিন্তু গাড়ির চালানো, গাড়ির ব্যালেন্সিং থেকে অনেক ডিফারেন্ট। দুইটা তো ভিন্ন ধরনের স্যার। অনেক ডিফারেন্ট। আপনার একটা মোটরসাইকেল চালাইতে আপনাকে ব্যালেন্সিং সম্পর্কে অনেক আইডিয়া রাখা লাগতে হয়, তাই না? মোটরসাইকেল যেহেতু মাত্র Yes, 2 sir. চাকায় চলে, ঠিক আছে, এটাতে আপনাকে ব্যালেন্স করা, বাঁকে ঘোরা, এগুলোতে কিন্তু অনেক আপনাকে চিন্তা ভাবনা করা লাগে। যাদের এরকম আইডিয়া নাই তারা কিন্তু সহজেই পড়ে যেতে পারেন, অ্যাক্সিডেন্ট করতে পারেন। ঠিক আছে, তো জিনিসটা অ্যাপ্রোপ্রিয়েট না। আপনি মোটরসাইকেল চালাতে গেলে আপনার মোটরসাইকেলই পরীক্ষা নেওয়া উচিত, আপনি গাড়ি চালাতে গেলে গাড়ি নিয়ে পরীক্ষা নেওয়া উচিত। আর আমি যেটা বললাম সেটা হচ্ছে ম্যাক্সিমাম অ্যাবসার্ডনেস, যে সে মোটরসাইকেলের জন্য অ্যাপ্লাই করছে, তাকে পরীক্ষা দিতে বলতেছে গাড়ির, সে বলতেছে আমি জীবনে গাড়ির স্টিয়ারিং হুইল বসি নাই, বসলো, কিছুক্ষণ চেষ্টা করলো, ফেল, ওইটাতে সমস্যা নাই, কিন্তু মোটরসাইকেলের লাইসেন্স সে পায়ে গেল। এটার মতো অ্যাবসার্ডনেস আর কিছু হতে পারে না। আচ্ছা, নেক্সট হচ্ছে রিঅ্যাকশন টাইম। রিঅ্যাকশন টাইম, রিঅ্যাকশন টাইম। স্যার আজকে এই পর্যন্তই স্যার, থাক স্যার। এখন তাহলে আপনারা আমাকে বলেন, আমার তো একটা ক্লাস মিস হয়েছে, আমি যদি কভার না করতে পারি, আমাদের মনে হয় সামনের শনিবারও ক্লাস আছে, তাই না? সামনের শনিবার মনে হয় বৃহস্পতিবারে ক্লাস হবে। জি স্যার, শনিবারে ক্লাস। আজকের শনিবারে আমরা ক্লাস ক্লাস আছে, আরো 2টা ক্লাস, মোট 3টা ক্লাস পাচ্ছি। সো আমার সিলেবাস যতটুকু আছে এই 3 ক্লাসে শেষ করার চেষ্টা করব। যদি না পারি সেক্ষেত্রে আমাকে একটা এক্সট্রা ক্লাসের টাইম কি দেওয়া যায়? এর পরের শনিবারে কি আপনাদের এক্সট্রা ক্লাস দিছে? জি স্যার, সোমবারের স্যার এই রুটিন অনুযায়ী শনিবারের ক্লাস। পরের শনিবারে সোমবারের রুটিন অনুযায়ী ক্লাস হবে। তাই, একাডেমিক ক্যালেন্ডার। জি স্যার। তো 10 তারিখে হচ্ছে মানডে ক্লাস। আপনাদের কি কোনো ফ্রি টাইম আছে তাহলে? কোনো ফ্রি টাইম? স্যার শুক্রবার সন্ধ্যার সময় ক্লাস নিতে পারেন। শুক্রবার সন্ধ্যা? স্যার জি স্যার। এছাড়া শুক্রবার বাদে এমনি তো এই স্যার, সেমিস্টারে সপ্তাহে 6 দিন ক্লাস হচ্ছে, 6 দিন ক্লাস স্যার। 7 দিনে ক্লাস না করতে পারলে ভালো হয় আর কি। স্যার ওয়েডনেসডে স্যার। জি স্যার, ওয়েডনেসডে সন্ধ্যার সময়। কবে? স্যার বুধবার সন্ধ্যার সময়। জি স্যার, যে কোনো সময় সন্ধ্যার সময় নিলেও হবে। আচ্ছা ঠিক আছে, এটা আমরা চেষ্টা করে দেখি যে আমাদের হচ্ছে নাকি। আমাদের পরীক্ষা তো মনে হয় 13 তারিখে পড়ছে, জুলাইয়ের 13 তারিখ মঙ্গলবার। তার আগে আমি অলরেডি 3টা ক্লাস পাচ্ছি, তো 3টা ক্লাস যদি একটু বেশি বেশি করে পড়ায় শেষ করতে পারি সিলেবাস, তাহলে হয়তো লাগবে না। যদি না লাগে সেই ক্ষেত্রে আমরা আরো 2টা ক্লাস নেওয়ার পরে বুঝে ফেলতে পারবো, তো তখন হয়তো বুধবার সন্ধ্যায় আমি ক্লাস নিয়ে নিব। ঠিক আছে স্যার, নিয়েন না স্যার, এমনিতে অনেক পড়া হয়ে গেছে। স্যার মনে হয় 3টা ক্লাসে হয়ে যাবে যদি এই পড়াগুলো বেশি কঠিন করে না, সাধারণ। হ্যাঁ বলেন, কি বলেন মাকসুদ?
স্যার বললাম যে আমাদের যেহেতু 3টা ক্লাস আছে স্যার, মনে হয় 3টা ক্লাসে যদি একটু একটু করে বাড়তি করে পড়ি তাহলে মনে হয় একটা ক্লাস কভার হয়ে যাবে, আর লাগবে না মনে হয় স্যার, এটা বললাম। ওই জন্য তো আমি পড়াতে চাচ্ছিলাম যে আমি ধরেন আপনাদের এখন 10 মিনিটের গ্যাপ আছে, 10 মিনিট আমি স্যার কভার আপনার করতে পরে চাচ্ছিলাম, তো কিন্তু ক্লাস আপনারা আছে এটা স্যার। বললেন যে আজকে আর নয়। হ্যাঁ স্যার আমাদের স্যার 11টা আজকে 50 3টা পর্যন্ত স্যার আমার স্যার টানা ক্লাস, আজকে মাঝখানে অনেক শুধু কলেজ 10 মিনিট করে গ্যাপ আছে স্যার। 3টে ক্লাস অলরেডি আছে, আজকে আর দিয়েন না। ঠিক আছে, সমস্যা নাই। আপনাদের নতুন যে সিস্টেম, এটার নাম কি, কি বলে, আউটকাম বেজ এডুকেশন, এটার একটা একটা স্কিল আছে যেটা হচ্ছে লাইফ লং লার্নিং। সো আমি যদি কিছু কভার করতে না পারি ওটার স্লাইডস দিয়ে দিব এবং ওটা লাইফ লং লার্নিং এর আন্ডারে রেখে দিব। ঠিক আছে, যে আপনি নিজে পড়ে নিজে বুঝবেন, এটা তো সমস্যা হবে না। ঠিক স্যার আছে, এই পিডিএফটা কবে আপলোড করবেন? এখনই করে দেব, ওকে স্যার। এখনই করে দেব। ঠিক আছে স্যার, আমি অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই, তারপরে আপনাদের ছুটি। যার অ্যাটেন্ডেন্স নেওয়া হয়ে যাবে সে চলে যেতে পারে। তানজিনা, রেসপন্ড টু ইওর নেম কল প্লিজ। তানজিনা। ফাহিম। প্রেজেন্ট স্যার। মুমিন। ইয়েস স্যার। রাফি। ইয়েস স্যার। সৌমিক। ইয়েস স্যার। রুকসানা। ইয়েস স্যার। ফারিয়া। ইয়েস স্যার। মুয়াজ। ইয়েস স্যার। অমিত। প্রেজেন্ট স্যার। সাধন। প্রেজেন্ট স্যার। আলিফ। ইয়েস স্যার। সামিউল। ইয়েস স্যার। সামিউল, আপনি কিন্তু সার্ভে কোশ্চেন দেন নাই এখনো, আপনি কিন্তু তাহলে এটা মার্কস পাবেন না। আজকের মধ্যে দিতে পারলে স্যার, হবে, নাইলে এরপরে হলে আর হবে না। স্যার এটা নিয়ে কথা বলতে চাইছিলাম স্যার, আমি তো কোর্সটা একটু পরে নিছি, তো ওইটার আইডিয়াটা আমার ছিল না। এখন আইডিয়া পাইছেন? আমি তো অলরেডি আপলোড করে দিছি যে হ্যাঁ হ্যাঁ স্যার। গত 2 বছরের যেগুলা হয়েছিল, তো ওই টাইপের যে কোনো ট্রান্সপোর্টেশন রিলেটেড প্রবলেম সম্পর্কে, হ্যাঁ, নট নেসেসারিলি করোনা সম্পর্কে হতে হবে, করোনা এর বাইরে উইমেন ট্রান্সপোর্টেশন, তারপরে একজন দেখলাম দিছে যে কি বলে ড্রেনেজ সিস্টেম সম্পর্কে দিছে, রেইনি সিজনে যে পানি বেড়ে যায়, এটা খুব ভালো টপিক, এটা সম্পর্কে কোশ্চেন আসবে। ঠিক আছে, সো আপনার যেটা অ্যাপ্রোপ্রিয়েট মনে হয় ঢাকা শহরের পার্সপেক্টিভে। ঠিক আছে, জি স্যার। মিনিমাম আমি আপনাকে মিনিমাম কটা বলছেন? 5টা, মিনিমাম 5টা 5টা কোশ্চেন দিতে question। হবে। মিনিমাম 5টা, ম্যাক্সিমাম আপনার ইচ্ছা, আপনি 1টা কোশ্চেন দিলে সমস্যা নাই। আচ্ছা স্যার, আপনাকে অনেকে পার্সোনালি মেইল জেনারেল করব। কোশ্চেন গুলো দিয়েছেন, জেনারেল কোশ্চেন গুলো না দিলেও হতো, যে জেনারেল কোশ্চেন সবসময় থাকবে যে তুমি মেল না ফিমেল, তারপরে বয়স কত, এডুকেশন কত, এগুলো তো হচ্ছে সবসময় থাকবে। এইগুলো বাদে যে টপিক কোশ্চেন গুলো, সেগুলো সম্পর্কে চেয়েছিলাম। ঠিক আছে, আচ্ছা, এরপর হচ্ছে রুদ্র। প্রেজেন্ট স্যার। জুবায়ের। ইয়েস স্যার। ফয়সাল মোল্লা। ইয়েস স্যার। ফয়সাল আহমেদ। নুয়াম্মের। ইয়েস স্যার। ইয়েস স্যার। ফারদিন। ইয়েস স্যার। জনি। ইয়েস স্যার। আশফাক। ইয়েস স্যার। আনিকা। ইয়েস স্যার। নুমান। ইয়েস স্যার। আরফিন। ইয়েস স্যার। মাহিন। মাকসুদ। সাকিব। ইয়েস স্যার। নাইমুল। ইয়েস স্যার। আফরা। ইয়েস স্যার। বিলাস। ফাইক। ইয়েস স্যার। ঠিক আছে, ধন্যবাদ, আজকেরটা স্যার। শেষ। আল্লাহ হাফেজ। হ্যাঁ, আসসালামু আলাইকুম স্যার। আমার প্রেজেন্টও তো স্যার আমি শুনতে পাইনি স্যার, মাহিন শুনতে পাইছি, তারপরে আর শুনতে পাইনি স্যার। আচ্ছা, তানজিন আসছে, তারপরে হচ্ছে মাকসুদ আসছে, আর কেউ? স্যার আমার লাস্ট ক্লাসেও আমি ছিলাম স্যার, পুরা ক্লাসে। লাস্টে আমার মাইকটা স্যার কাজ করতেছিল না, আমি দিতে পারিনি। ঠিক আছে। জি স্যার স্যার, আরেকটা থ্যাংক ইউ। প্রবলেম ফেস করতেছি স্যার, সেটা হচ্ছে আর কিছু কিছু কথা স্যার আপনার মাঝখানে মানে শুনতে পাই না, এটা কি আমার নেটওয়ার্কের সমস্যা নাকি সবাই শুনতে পায় না স্যার, বুঝতেছি না। মাঝে মাঝে অনেক সময় এটা হয় স্যার। এরকম